আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আমরা একটা দীর্ঘ বিরতি পর আবারও চলে আসলাম। ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ কিছুই দিব। তো আপনারা একটু দেখেন তো সবকিছু ঠিক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, বোর্ড দেখতে পারতেছেন কিনা একটু দেখেন সবাই। আর একটু জানান তো কারা কারা আমাদের গুচ্ছ কোর্সে আমাদের সাথে সাথে ছিলেন এবং কৃষি কোর্সে আমাদের সাথে আছেন, তারা একটু আমাদেরকে দ্রুত জানা দেন তো। আর আজকে কোর্সের ইন্ট্রো সম্পর্কে বেশ কথা অনেক কিছু কথাই থাকবে তোমাদের সাথে, তো সব কিছু নিয়ে আমরা কথা বলবো। আপনারা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন যারা আমাদের গ্রুপের সাথে ছিল, যারা কৃষি গুচ্ছের কোর্স সম্পর্কে আমাদের কাছে চেয়েছিল, তো তাদের সবাইকে নিয়ে কথা বলবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আপনারা একটু কষ্ট করে যারা আছেন ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন, আমরা সবাইকে নিয়ে ক্লাস করব। আপনারা একটু সবাইকে মেনশন দেন তো, দ্রুত মেনশন দিয়ে দেন এবং আপনি একটু প্রথম ক্লাস হিসেবে একটু নিজেদের টাইম লাইনে শেয়ার করে দেন। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছেন, একটু শেয়ার করে দেন। আমি একটু শেয়ার করে দিয়ে আসি। একটু সবাই শেয়ার করে দেন, ফ্রেন্ডদেরকে জানাই দেন। আমরা খুব সুন্দর একটা ক্লাস করব আজকে এবং আমি বিশ্বাস করি বা আমি যে প্ল্যান নিয়ে চিন্তা করতেছি, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই ইফেক্টিভ হবে। আমরা শুরু করব, তো আমরা দেখি কারা কারা আমাদের সাথে আছে। আচ্ছা, আপনারা একটু খাতা মাথা নিয়ে রেডি হয়ে যান। এসির পাওয়ারটা একটু কমে দেন, জ্বর। আচ্ছা, এটা পাওয়ারটা কমাই দেন। সবকিছু ঠিক আছে? আমরা একটু আজকে আমাদের কোর্স প্ল্যানটা সম্পর্কে বলি। যে দেখেন ভাইয়া, আমরা আপনাদের জিএসটি কোর্সে A to Z পড়িয়েছি। হ্যাঁ, এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে আপনার কৃষি গুচ্ছের জন্য আপনার প্রশ্ন অ্যানালাইসিস করাটা বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি জানেন যে আপনার অবশ্যই পরীক্ষায় টাইপ রিপিট হয়। হ্যাঁ, টাইপ রিপিট হয়, এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে টাইপটা পড়ছেন, যে টাইপের প্রবলেমগুলো সলভ করছেন, এই টাইপগুলো রিপিট হবে। হ্যাঁ, এই কারণে আপনার প্রতিটা টাইপ ভালোভাবে বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা এই টাইপ নিয়ে প্রতিটা আমরা এমন কিছু প্রশ্ন নিয়ে আমাদের এই কোর্সটা সাজাবো যে প্রশ্নগুলো আপনার ওই টাইপের প্রবলেমগুলো ক্লিয়ার করবে, যে আপনার ওই টাইপের যে কোনো কিছু আসলে আপনি পারবেন, একটু ভ্যালু চেঞ্জ করে দেখ আর যেভাবেই দেখ আপনি পারবেন। এই কারণে আমাদের কাছে মনে হয় যে আপনার কোশ্চেন অ্যানালাইসিস এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আপনার এই এগ্রি কোশ্চেন অ্যানালাইসিস এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার এগ্রি রিলেটেড কোশ্চেন অ্যানালাইসিস খুব দরকার। তো আমরা সেই জায়গা থেকেই কাজ করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা কি ফ্রেন্ডদেরকে মেনশন দিছেন আদৌ? আচ্ছা, আমরা দেখতে পারতেছি অনেকে সালাম দিছে। আচ্ছা, তাসনিম সিনহা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ নামাজের বেশি সময় নিব না, আমরা দ্রুতই শেষ করব। আচ্ছা, জুবাইর আশিক, ওয়ালাইকুম আসসালাম। মুক্তার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, মোটামুটি আমরা সুমাইয়া সীমা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, আর একটু জানাবেন যে কে আমাদের কাছে নতুন, যে গুচ্ছ কোর্সে ছিলেন না কিন্তু কৃষি কোর্সে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারা একটু জানান তো যে এরকম নতুন কারা কারা আছে, আমরা নতুন কাদেরকে পাইলাম। আর একটু তারাও জানাবেন যারা দুইটা কোর্সেই ছিলেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা দুই দলকে নিয়ে কাজ করব। আচ্ছা, শারমিম রেজা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ক্রেডিট আসলে আমার না, ক্রেডিট আপনারই, আপনি ভালো পড়েছেন, আমরা জাস্ট আপনাদের পাশে থাকার চেষ্টা করছিলাম, এজন্য আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সফলতা শুনে ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, মিতি সে জিএসটিতে ছিল, আলহামদুলিল্লাহ সে এবার আমাদের এগ্রি কোর্সেও আছে। আচ্ছা, মোটামুটি আমি অনেককে পাইলাম যে আমাদের দুইটা কোর্সে আমাদের সাথে ছিল। আচ্ছা, এগ্রিতেও ছিলাম, এগ্রিতে আসি। আচ্ছা, সুমাইয়া সীমা, আলহামদুলিল্লাহ আপনি চান্স পেয়েছেন, খুবই খুশি। আচ্ছা, আমার আদর আছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, অনেক ইফেক্টিভ ছিল আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আলহামদুলিল্লাহ যে জিএসটি কোর্সে আমাদের যে ডেডিকেশন ছিল, আমরা বেশ কিছু পোলাপাইন পাইছি ভালো, যারা হচ্ছে মোটামুটি কথা রাখছে, যারা নিয়মিত পড়ছে, বই সলভ করছে। তো আলহামদুলিল্লাহ
ঠিক সেই প্ল্যান নিয়েই আমরা জিএসটিতে আপনারা যেমন আমাদেরকে ভরসা করতে পারছেন, আমি এটা আপনাকে আশ্বস্ত করতেছি, এটা কনফিডেন্ট দিচ্ছি যে আমরা এগ্রি কোর্সেও ঠিক সেরকমই একটা বিগ ব্লাস্ট আনবো আপনাদের জন্য। হ্যাঁ, আচ্ছা বেন কেলভিন নতুন আছে, আচ্ছা সমস্যা নেই, যারা নতুন আছেন তারা ধীরে ধীরে জানতে পারবেন। আচ্ছা নিশাতা তাবাসসুম আছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে ভাইয়া, আমরা সবাই দেখে যাই, মোটামুটি আমরা 75 নিয়ে শুরু করছি। স্লাইড গুলো কোথায় পাবো? আগে ক্লাস করো, দিন শেষে আমরা স্লাইড নিয়ে কথা বলবো। আচ্ছা আমরা শুরু করে দিই। দেখেন ভাইয়া, আচ্ছা আমাদের উদ্দেশ্য কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা যেহেতু পরীক্ষার টাইপ রিপিট হচ্ছে, আমরা এগ্রির জন্য প্রতিটা চ্যাপ্টারের এমন কিছু টাইপ রিলেটেড, এমন কিছু টপিক সিলেক্ট করছি, সেই টপিক রিলেটেড প্রবলেম আপনাকে সলভ করাবো, যে এই আলোকে এই টপিকস, এই প্রশ্নগুলো সলভ করার পর আপনি যখন নিজে পড়তে যাবেন, নিজে পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এই যে আমি করছিলাম। আপনাকে জাস্ট এর সাথে মিলাই কোশ্চেনটা সলভ করতে হবে, তাহলে আপনি পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এতটুকু ভরসা রাখতে পারেন। তো আমরা শুরু করে দিই, আপনারা একটু খাতা মাথা নিয়ে রেডি হয়ে যান। ওকে, আশা করছি ভাই এগ্রিতেও পাবো ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ আমরা আসি, সমস্যা নেই। আপনাদের জাস্ট একটা কাজ হচ্ছে ভাই, আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আপনাকে পড়তে হবে, আপনি যদি পড়েন তাহলেই চান্স হয়ে যাবে। আমরা একটু শুরু করে দিই। আচ্ছা আজকে আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো। আমরা শুরুতে ভেক্টর নিয়ে কথাবার্তা বলবো, পাশাপাশি আমরা এরপরে যে চ্যাপ্টার নিয়ে কেউ কথা বলে না, ওই চ্যাপ্টারটা নিয়ে আমাদের পড়া হয় না, সেই চ্যাপ্টারটা নিয়েও আজকে কথা বলবো, ভৌত জগত পরিমাপ। আমরা দুইটা চ্যাপ্টার নিয়েই কথা বলবো ইনশাল্লাহ। তো আমরা একটু শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা ওকে, আমরা একটু দেখি যে আমাদের ভেক্টর চ্যাপ্টারে এগ্রির জন্য আমাদের কি কি পড়তে হবে। আচ্ছা প্রথমে আমরা একটু আমাদের আউটলাইনটা দেখে নেই, যে এই চ্যাপ্টার আউটলাইনে আমরা চ্যাপ্টার কি কি টপিকস পড়বো। হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা দেখেন তো, দেখতে পারতেছেন আপনারা? আচ্ছা চ্যাপ্টার আউটলাইনে শুরুতে আমরা দেখব, এই জায়গা থেকে থিওরিটিভ কিছু প্রশ্ন আসে, বলছে যে ভেক্টরের বিভিন্ন উদাহরণ, প্রকারভেদ, এই জায়গা থেকে মোটামুটি প্রশ্ন আসে। আচ্ছা ভেক্টরের কিছু মৌলিক তথ্য আছে, সেই তথ্যগুলো আমাদেরকে একটু ক্লিয়ার রাখতে হবে। আমরা লব্ধি ভেক্টর নিয়ে প্রচুর পড়াশোনা করব, আমরা ভেক্টর গুণন নিয়ে ভালো পড়াশোনা করব, পাশাপাশি আমরা ভেক্টর ক্যালকুলাস পার্টটাও ক্লিয়ার করব, যে পার্টটা থেকে মোটামুটি প্রশ্ন আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে বিশেষ আলোচনার মধ্যে আমরা দেখব যে আমাদের বিশেষ করে নদী নৌকা, তারপরে হচ্ছে তোমার লন রোলার, এ জায়গা থেকে আবার যদি তুমি দেখো যে ভাইয়া বৃষ্টি ছাতা, তো মোটামুটি এই ধরনের প্রতিটা টপিকসে আমাদের কি ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের প্ল্যান ছিল এইটাই, যে আমরা আজকে এই টপিকস গুলো ইনশাল্লাহ কি ক্লিয়ার করে দিব। এই টপিকসের আলোকে যেসব প্রশ্ন আসতেছে সেসব প্রশ্নও কিন্তু ইনশাল্লাহ আমরা সলভ করে ফেলবো। ওকে আমরা শুরু করে দেই। আচ্ছা তো ভেক্টরের উদাহরণ এবং প্রকারভেদ থেকে আমরা একটু দেখি কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা প্রথমে একটা জিনিস আমরা একটু দেখি, সেটা বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 2008-9 একটা প্রশ্ন আসছিল, যে বলছে ভেক্টর বিভাজনের উদাহরণ, বলছে ভেক্টর বিভাজনের উদাহরণ। আচ্ছা এটা একটু বলেন তো অ্যান্সার কি হবে? ভেক্টর বিভাজনের উদাহরণ। এই প্রশ্নগুলো আপনারাই সলভ করবেন, আমি জাস্ট আপনাদেরকে গাইডলাইন দিব। হ্যাঁ, আর তেমন কিছুই না। আচ্ছা বলেন তো ভাইয়া ভেক্টর বিভাজনের উদাহরণ কি কি হবে? আচ্ছা আচ্ছা এক একজন এক একটা বলছে। আচ্ছা ফিজিক্স তত্ত্বের জন্য আপনাকে এক্সট্রা কিছু পড়তে হবে না, আপনার যে নেটওয়ার্ক যে বইটা আছে, নেটওয়ার্ক বইয়ের তত্ত্বীয় পার্টটা আপনি ভালোভাবে পড়লেই হয়ে যাবে। হ্যাঁ, নেটওয়ার্ক বইয়ের তত্ত্বীয় পার্টটা আপনি ভালোভাবে যদি শেষ করতে পারেন, ইনশাআল্লাহ আমি এটা আপনাকে আশ্বস্ত করতেছি, আপনাকে এক্সট্রা আর কিছুই পড়া লাগবে না। আচ্ছা আমরা এক একজনের কাছে এক একটা উদাহরণ সলভ পাচ্ছি, আমরা একটু দেখি যে কারটা রাইট হয়। আচ্ছা আপনারা একটু সলভ করেন দেখি, কে একটু অ্যান্সারটা বলেন। আচ্ছা আমরা এখানে একটু দেখব যে আমাদের দুই ধরনের এখানে লাগে, যে ভেক্টর যোজনের উদাহরণ, যোজন আর ভেক্টর বিভাজন। হ্যাঁ, ভেক্টর যোজন আর বিভাজন, এই দুইটা পার্ট আমাদের কি ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা আমরা একটু দেখব যে ভেক্টর যোজনে কোন কোন জিনিসগুলো আছে, ভেক্টর বিভাজনে কোন কোন জিনিসগুলো আছে। আচ্ছা আমি যদি তোমাদেরকে একটু বলি, ভেক্টর যোজনের ক্ষেত্রে দেখবেন যে নৌকার গতি, হ্যাঁ নৌকার গতি, এরপরে যদি আমি দেখি আপনাকে, আমি যদি বলি যে পড়ন্ত বৃষ্টি, আচ্ছা পড়ন্ত বৃষ্টি, এরপর যদি আপনি দেখেন পাখির উড্ডয়ন,
পাখির উড্ডয়ন। আচ্ছা, যদি আপনি বিভাজনের উদাহরণগুলো দেখেন তাহলে আপনাকে দেখতে হবে নৌকার গুণ টানা। হ্যাঁ, নৌকার গুণ টানা। এরপর আপনি যদি দেখেন লন রোলার, লন রোলার এটা আমরা শেষে পড়ব। এরপর যদি আমি আপনাকে বলি সাইকেলের ক্রাঙ্ক। হ্যাঁ, সাইকেলের ক্রাঙ্ক। হ্যাঁ, ক্রাঙ্ক। আচ্ছা, এরপর যদি আমি বলি আপনাকে যেটা জানতে হবে সরল দোলক। হ্যাঁ, সরল দোলক। ঠিক আছে, আপনারা বুঝতে পারছেন? তার মানে এই জিনিসগুলো আমার কি আছে ভাইয়া? ওকে, তাহলে এবার দেখেন তো আমার কি এই জায়গাতেই চলে আসছে যে কোনটা যোজন কোনটা বিয়োজন। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি অ্যান্সার পাইছি। আচ্ছা, নাইমা বিথি সে বি বলছে। আচ্ছা, আমরা দেখবো তারটা আসলে কি হয়েছে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে কি এই ধরনের প্রশ্ন দিলেও কি আপনার ভুল হওয়ার একটা কি সম্ভাবনা থাকবে যদি আপনার কি এই বেসিকটা জানা না থাকে। হ্যাঁ, বা বেসিকটাতে একটু গ্যাপ থাকে, তাহলে কিন্তু আপনি ভুল করে বসবেন। তাহলে আমরা ভুল করব না, আমরা যে কোনো একটা মনে রাখবো যে ভেক্টর বিভাজনের ক্ষেত্রে কি বলেন তো, নৌকার গুণ টানা, লন রোলার, সাইকেলের ক্রাঙ্কের ক্রিয়া, সরল দোলক। তো এগুলা হচ্ছে কি আপনার ভেক্টর বিভাজনের উদাহরণ। তার মানে এইটা দেখেন তো, এই সরল দোলক এইটা আমাদের সাথে মিলে কিনা বলেন তো ভাইয়া? তার মানে এই যে সরল দোলকটা আছে এইটা হচ্ছে আমার কি ভেক্টর বিভাজনের উদাহরণ। আমরা যখন সরল দোলক চ্যাপ্টারটা পড়বো দেখবেন যে এমজি নিচের দিকে কাজ করে, এর একটা উপাংশ আছে এমজি কস থিটা, আর একটা উপাংশ আছে কি এমজি সাইন থিটা। তার মানে এটা যদি আপনার থিটা হয় তার মানে দেখেন তো এটা বিভাজিত হচ্ছে না, এমজিটা বিভাজিত হচ্ছে না। তার মানে আলটিমেটলি কি বলেন তো ভাইয়া, সরল দোলকটা হচ্ছে আমার ভেক্টর বিভাজনের উদাহরণ। ওকে, মোটামুটি সবাই অ্যান্সার করছেন। যারা অ্যান্সার করছেন, যারা ডি বলছেন, যারা ডি বলছেন তারা রাইট। হ্যাঁ, যারা ডি বলছেন তারা রাইট। তার মানে ভাইয়া প্রশ্নটা যদি আমার কি যোজন দিয়ে আসে তাহলেও আমি পারবো, বিভাজন দিয়ে আসে তাও আমি পারবো ইনশাল্লাহ। তো পারবো কিনা বলো তো, সবাই বলেন তো পারবেন এরপর ইনশাল্লাহ? ভাইয়ারা এরপর পারবেন? ক্লিয়ার? আমরা যোজন বিয়োজনের উদাহরণ পারবো? সবাই একটু বলেন তো আমরা পারবো কিনা? সবাই একটু বলবেন যে আমরা পারবো কিনা। জি পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, তার মানে এই টাইপগুলো আমরা পারবো ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা সুবাসুতে আসছে এবং আপনার জেজিভিসি মোটামুটি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে দুইবার আসছে, 14-15-তে আসছে। হ্যাঁ, তার মানে আমরা একটু প্রশ্নটা সলভ করে আসি, আপনি একটু বলেন তো। আচ্ছা, কাউসার বলছে ইনশাল্লাহ, আহসান হাবিব সবাই বলছে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পারবো ভাইয়া। ওকে, আপনারা একটু এই প্রশ্নটা সলভ করেন তো। ভেক্টর বলছে নিম্নের ভৌত রাশিগুলোর তালিকায় কোনটি ভেক্টর। হ্যাঁ, কোনটি ভেক্টর? আচ্ছা, কোনটি ভেক্টর একটু বলেন তো সবাই। আচ্ছা, ডি বলছে, সবাই ডি বলছে। আচ্ছা, আমরা দেখি কে রাইট হয়। আচ্ছা, সবাই ডি বলছে। আচ্ছা ভাইয়া দেখেন তো, আমরা দেখব এই ধরনের প্রশ্নগুলাতে কোনটা ভেক্টর, তার মানে স্কেলার কোনটা সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা যদি একটু অ্যানালাইসিস করে দেখি, ত্বরণ, বল, আয়তন, আয়তনটা কিন্তু আমার ভেক্টর না। হ্যাঁ, ভর আমার ভেক্টর না। সময়, এই দেখো এখানে ভর না, সময় না। তার মানে এই প্রতিটাতে কি একটা করে স্কেলার আছে, কিন্তু দেখো তো এই জায়গায় কোনোটাও কি তোমার স্কেলার আছে ভাইয়া? কোনোটাও স্কেলার রাশি না। বেগ, ত্বরণ, বল তিনটাই কি ভেক্টর রাশি। তার মানে কি তোমার এই ডি এর প্রতিটা রাশি কি ভেক্টর রাশি। পারবো আমরা? আচ্ছা, ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। আচ্ছা হ্যাঁ, এই ছন্দটা আমাদের বইয়ে আছে, আপনারা সবাই এটা পারেন। আচ্ছা আচ্ছা, কোনটা হচ্ছে টপিকস গুরুত্বপূর্ণ? আসলে সহজ কথা হচ্ছে ভাই, আপনার নেটওয়ার্কে যা আছে তা পড়বেন, একটা চ্যাপ্টারের উপর 2টা থেকে 3টা করে এক্সাম দিবেন, আর কিচ্ছু লাগবে না, এটা আপনি ভরসা রাখতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তো মোটামুটি এখানে আমরা দেখতেছি যে এগুলা কি আমাদের ভেক্টরের অন্তর্ভুক্ত নয়। হ্যাঁ, তার মানে এইখানে কি প্রতিটাই আমার কি ভেক্টর রাশি, বুঝতে পারছি আমরা? ওকে ভাইয়া, হ্যাঁ বেগ, ত্বরণ, বল সবাই বলছে। আচ্ছা, মোটামুটি সবার কাছ থেকে আমি অ্যান্সার পাইছি, সুন্দর। আপনাদের রেসপন্স থাকলে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে একটা ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আমরা একটু পরের প্রশ্ন চলে যাই। বই না পড়লে হবে না ভাইয়া, বই না পড়লে হবে না, আপনাকে অবশ্যই বই পড়তে হবে, অবশ্যই অবশ্যই বই পড়তে হবে ভাইয়া, বই পড়তেই হবে। ঠিক আছে, আপনাকে যতই ক্লাসে খাওয়াই দেওয়া হোক,
আপনাকে সেটা তো নিজেকে হজম করতে হবে, তাই না? হজম করার জন্য অবশ্যই বই পড়তে হবে, ঠিক আছে? শুধু ক্লাস করে কেউ রেয়ার কেস চান্স পাওয়াটা, হ্যাঁ? টিচার আপনাকে যেই পড়াক না কেন আপনাকে অবশ্যই বই পড়তে হবে ভাইয়া, হ্যাঁ? বইমুখী হইতে হবে, হ্যাঁ? ক্লাসে জাস্ট আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন, আপনি বুঝবেন যে কিসের জন্য কি আসে, কিভাবে পড়বো, কিন্তু ভাই আপনাকে নিজেকে পড়তে হবে, হ্যাঁ? ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন, আপনারা এটা একটু সলভ করেন তো ভাইয়া। কি আসবে? আমরা ধীরে ধীরে গাণিতিক টার্মের দিকে যাচ্ছি, হ্যাঁ? বলছে এই ভেক্টরটা একটা একক ভেক্টর হলে বলছে বি এর মান কত, বি এর মান কত। আচ্ছা, আপনারা সবাই একটু সলভ করেন তো ভাইয়া, এই অ্যান্সারটা সবাই আমাকে একটু দেন। বি এর মান কত? আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন, লজিক্যাল একটা প্রশ্ন। দেখি কে কে অ্যান্সার বলতে পারে, সবাই একটু অ্যান্সার দেবেন আমাকে। আচ্ছা, একজন বলছে সি, ইশিকা রহমান সি বলছে। আচ্ছা, দেখি আর কে কি বলে। আচ্ছা, তাহলে আমরা এই তো মারামারি শুরু হয়ে গেছে। একজন বলছে বি, একজন বলছে গ, একজন বলছে এ। আচ্ছা, কনফিউশন আছে, তো আমরা একটু দেখি কি বলছে ভাইয়া। আচ্ছা, এই ভেক্টরটা কি বলছে? একক ভেক্টর। ভাইয়া একক ভেক্টর মানে কি রে? যে ভেক্টরের মান এক একক, ঠিক আছে? তাহলে একক ভেক্টর মানে কি ভাইয়া? মান 1, ঠিক আছে? মান 1। তার মানে এই ভেক্টরটার মান আমার 1 বলতে আমি কি বোঝাচ্ছি? মান বলতে কি বোঝাচ্ছি? 1/4 1/2 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 1, তাই না? তো এখান থেকে আমি বি এর ভ্যালুটা বের করব। কত আসবে বলো তো, সবাই বলো। এই জায়গা থেকে যদি আমি বি এর ভ্যালুটা বের করি তাহলে আমার কত আসবে বলো? তার মানে আলটিমেটলি এখানে আমি কি পাচ্ছি? আচ্ছা, আমরা যদি এখানে বলি তার মানে কি আসবে ভাইয়া? 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি? 1, হ্যাঁ? তার মানে আলটিমেটলি 1/8 ওইদিকে গেলে কি, তার মানে আলটিমেটলি কি আসতেছে? বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/8, তাই না? তার মানে আলটিমেটলি 7/8, হ্যাঁ? আচ্ছা, দেখি। আচ্ছা, এখানে কি আমরা কোথাও ভুল করছি? ওকে, আচ্ছা, না, এখানে আমরা একটা ভুল করছি। এখানে দেখো, আমরা আলটিমেটলি এখানে কি হবে? আচ্ছা, 4, এখানে আলটিমেটলি কত? 1 প্লাস 1 প্লাস 4 বি স্কয়ার ইকুয়ালস। আচ্ছা, আমরা যদি সহজ করে একবারে সলভ করি তাহলে অ্যান্সারটা কত আসবে বলো তো? আচ্ছা, একবারে বলো তো কত আসবে, তোমরা একটু বলো তো সবাই। আচ্ছা, সি বলছে সবাই, দেখি কার কত আসে। সি, সবাই সি বলছে। আচ্ছা, দেখি আরো সবাই বলেন তো একটু কত আসবে আমাদের অ্যান্সারটা। আচ্ছা, তার মানে কেউ এ বলছে, কেউ সি বলছে, হ্যাঁ? আমরা একটু সিস্টেমেটিক্যালি এটা সলভ করব এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে। আচ্ছা, সবাই দিন শেষে সি বলছে। সি মানে কত আসতেছে? 1/√2, 1/√2 আসবে, হ্যাঁ? সবাই এটা একটু দেখেন তো। ইয়াস, ঠিক আছে, হ্যাঁ? তার মানে আলটিমেটলি এখানে বি সমান আসবে কত আমার? 1/√2, হ্যাঁ? 1/√2, ক্লিয়ার? ওকে, সি আসবে 1/√2। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি যে পরের প্রশ্নটা আমাদের কি থেকে আসছে, কি ছিল। আচ্ছা, আচ্ছা, মোটামুটি সবাই সি বলছে। আচ্ছা, এ হবে। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা একটু ম্যাথটা যদি করি, দেখো এখানে আমাদের কত আসতেছে। তার মানে আলটিমেটলি রুট ওভার 1/4 প্লাস 1/4 প্লাস বি স্কয়ার, তাই তো? আচ্ছা, যদি আমি এই দুইটা নিয়ে কাজ করি আলটিমেটলি 1, তার মানে 1/4 প্লাস 1/4, দেখো এই দুইটা নিয়ে যদি কাজ করি তার মানে আলটিমেটলি কত? 4, 2/4, 1/2। আচ্ছা, এখানে আসতেছি কি কত বলো তো? 1/2 প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 1, হ্যাঁ? আমি রুটটা এইদিকে করে দিছি। তার মানে আলটিমেটলি কত আসতেছে বলো তো? বি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 1/2, হ্যাঁ? তার মানে আলটিমেটলি হাফ। তার মানে অতএব বি ইকুয়াল টু কত আসবে বলো তো ভাইয়া? রুট ওভার হাফ। রুট ওভার হাফ মানে কত? 1/√2, বুঝতে পারছো? এইটাই, এই জায়গাটাতে ভুল করা যাবে না, হ্যাঁ? এবার ঠিক আছে, এবার আসছে, এবার হবে অ্যান্সার তোমার কি বলতো? 1/√2, এইটা হবে অ্যান্সার, ক্লিয়ার? সি হবে, হ্যাঁ? লসাগু করে বের করেন, লসাগু করা লাগবে না, একবারে আমরা কি এই দুইটা থেকে এইখানে আসতে পারি, হ্যাঁ? ওকে, আমরা এর পরের প্রশ্ন যাই।
রুট ডানে চলে যাবে, ডানে যদি রুট চলে যায় এমনিতে স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার মানে কত 1ই থাকতেছে, ওটা সমস্যা না। হ্যাঁ আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা এই ম্যাথটা একটু সবাই সলভ করেন তো, সি হবে। হ্যাঁ এই ম্যাথটা সবাই একটু সলভ করেন দেখি কত আসে। আচ্ছা ওকে কি বলছে, তোমার দেওয়া আছে সি ইকুয়াল টু এ ক্রস বি আর ডি ইকুয়াল টু বি ক্রস এ হলে সি ও ডি এর মধ্যবর্তী কৌণিক অবস্থান কত, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত, এটা বলেন তো তাদের মধ্যবর্তী কোণ কত। সবাইকে বোর্ড দেখা যাচ্ছে? মাঝে মাঝে ফোকাস করে কেন? ওকে ডি। আচ্ছা এটা আমরা একটু চিন্তা করি, দেখেন তো এ ক্রস বি, এ ক্রস বি আমরা জানি এ ক্রস বি যদি আমার এটা এ হয় এটা বি হয়, তাহলে এ ক্রস বি এর দিকটা নির্দেশ করে এই দিকে, এ ক্রস বি এর দিকটা কি আমাদের এই দিকে, এটা আছে আমার সি এর দিক। আর যদি আমি বলি বি ক্রস এ, বি ক্রস এ যদি বলি তার মানে বি ক্রস এ এর দিকটা নির্দেশ করে কি এই দিকে, তার মানে এটা হচ্ছে আমার ডি। সি ও ডি এর মধ্যবর্তী কোণ কত ভাইয়া বলো তো? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। বুঝতে পারছি সবাই? ইয়েস 180 ডিগ্রি, তার মানে সি ও ডি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ক্লিয়ার? আমরা সবাই এটা পারবো ইনশাল্লাহ। ইয়েস সবাই বলছে 180 ডিগ্রি। সুমনা সাহা, কাশ্মীরি, আচ্ছা সুমাইয়া, আদর, সোহাগ, ওকে সবাই ডি বলছে, 180 ডিগ্রি বলছে। ওকে সাবাস, ওকে সাবাস সাবাস সাবাস। ওকে ঠিক আছে আমরা একটু পরের প্রশ্ন দেখেছি, তার মানে এটা আমরা সবাই পারবো সিওডি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, বা যেটাকে আমরা বলবো কি বলতো পাই। হ্যাঁ পাই বা 180 ডিগ্রি। ক্লিয়ার? পাই দিয়েও অনেক সময় কি তোমার অপশন থাকবে। ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরের আদি বিন্দু দেওয়া আছে, শেষ বিন্দু দেওয়া আছে, ভেক্টরটির মান বের করতে বলছে। সবাই একটু করো তো, সবাই একটু করো তো এই ম্যাথটা। কি বলছে, তোমার একটা ভেক্টর দেওয়া আছে, এর আদি বিন্দু দেওয়া আছে 2 4 3, শেষ বিন্দু দেওয়া আছে 7 6 5। হ্যাঁ বলছে এটা যদি আমার এ হয় বি হয়, তার মানে ভেক্টর এ বি কত, ভেক্টর এ বি কত। হ্যাঁ সবাই একটু বের করো তো, সবাই একটু বের করতে এটা কত আসবে, ভেক্টর এ বি কত আসবে বলো, ভেক্টর এ বি কত আসবে। হ্যাঁ এক্সামও হবে, হ্যাঁ এক্সামও হবে ইনশাল্লাহ। ওকে আচ্ছা বলো তো এ বি কত হবে। আচ্ছা মনে রাখবা যে এ বি মানে কত, এ বি মানে আমরা সবসময় বলবো যে বি মাইনাস এ, আমরা বি মাইনাস এ করবো, কি করব বি মাইনাস এ করবো। হ্যাঁ এ বি মানে বি মাইনাস এ, তার মানে যদি বি থেকে এ মাইনাস করি তার মানে কি হবে ভাইয়া বলতো 7 মাইনাস 2i প্লাস 6 মাইনাস 4j প্লাস 5 মাইনাস 3k, 5 মাইনাস 3k। হ্যাঁ এটা আসতেছে আমার কি এ বি ভেক্টরটা। তার মানে এটা যদি আমরা কাজ করি তাহলে কি পাবো, আমরা এখান থেকে দেখতেছি যে 5i প্লাস 2j প্লাস 2k, এটা আসতেছে কি আমার এবি ভেক্টরটা। এবি ভেক্টরের মান কত ভাইয়া, তার মানে মডুলাস অফ এবি, মডুলাস অফ এবিটা কত আসতেছে রুট ওভার এখানে কত 25 প্লাস 4 প্লাস 4, তাই না? তার মানে এটা আপনি যোগ করলে কত আসবে বলেন সবাই। হ্যাঁ রুট ওভার 33, রুট ওভার 33। বুঝতে পারছেন? রুট ওভার 33 সবাই বুঝতে পারছেন? ওকে আচ্ছা হাবিব, রাসেল, নুরি, নাফিসা, সুজন, ঈশা, ওকে মোটামুটি সবাই বলছে। ওকে ওকে তার মানে রুট ওভার 33 হচ্ছে আমাদের কি অ্যান্সার। হ্যাঁ রুট ওভার 33 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জন্য খুবই সহজ। হ্যাঁ জাস্ট আমার যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, ওই দুইটা বিন্দু থেকে কি আমরা জাস্ট ওদের পার্থক্য করে শেষ বিন্দু মাইনাস আদি বিন্দুর পার্থক্য করলেই কি আমরা ভেক্টরটা পাবো, আর ওই ভেক্টরের মডুলাস করলেই কি আমরা মানটা পেয়ে যাব। বুঝতে পারছি সবাই? ওকে ঠিক আছে। ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ সবাই বুঝতে পারছি? ওকে আমরা পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা সবাই একটু সলভ করেন তো। জাস্ট দেখেন ভাই আমি বারবার বলছি যে কনসেপ্ট রিপিট হবে। হ্যাঁ কনসেপ্ট রিপিট হবে, এই কারণে আমরা এই কনসেপ্টকে কাজ করছি। হ্যাঁ কনসেপ্ট রিপিট হয়। হ্যাঁ ঠিক আছে এটা মাথায় রাখবেন, কনসেপ্ট রিপিট হয়, কনসেপ্ট রিপিট হয়। হ্যাঁ ওকে তো কনসেপ্ট যেন রিপিট হয় এই জন্য এই কনসেপ্টগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে আচ্ছা জয়িতা, দেবনাথ, সোহাগ, মিতি সবাই 2 বলছে। আচ্ছা আমরা দেখি কি হয়। আচ্ছা রাসেল হোসেন সেও কি বলছে 2 বলছে। আচ্ছা ঘটনাটা আমরা একটু দেখি। বলছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে
4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে সূর্যোদয়ের দিক কোন দিকে ভাইয়া বলা হয় বলো তো? সূর্যোদয়ের দেশ কোনটি? জিকেতে আসবে। সূর্যোদয়ের দেশ কোনটি? সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ কোনটি বলো? এটা তোমাদের বিসিএস এ আসবে, এটা বিসিএস এ আসবে। হ্যাঁ, বিসিএস প্রিপারেশন নেওয়া লাগতেছে, এটা আসবে। হ্যাঁ বলো, সূর্যোদয়ের দেশ কোনটা? জাপান। ওরে শাবাশ, তাহলে তো বিসিএস এ হয়ে যাবে রে। আচ্ছা, কি বলছে? সূর্যোদয়ের দিকে, তার মানে আমরা যদি একটু চিন্তা করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ, কি করছে সে? পূর্ব দিকে গেছে তোমার 4 মিটার, পূর্ব দিকে গেছে 4 মিটার। হ্যাঁ, এরপর কি করছে? দক্ষিণ দিকে গেছে, দক্ষিণ দিকে গেছে তোমার কত ভাইয়া? 3 মিটার। দক্ষিণ দিকে গেছে 3 মিটার। এখন বলছে দূরত্ব ও সরণের পার্থক্য কত? দূরত্ব মানে কি? মোট পথ। তার মানে তোমার দূরত্ব কত আসতেছে বলো তো? তোমার দূরত্ব আসবে 7 মিটার। আর সরণ কি? এতটুকু সরণ না? এতটুকু সরণ না? তার মানে √4 স্কয়ার প্লাস কি 3 স্কয়ার। তার মানে আমার সরণ কোনটা আসবে বলো তো? সরণ আসবে 5 মিটার। তার মানে এদের পার্থক্যটা হচ্ছে কি 2 মিটার। বুঝতে পারছো পার্থক্য? ক্লিয়ার? তো এই টাইপ প্রবলেমগুলো তোমার যেভাবেই দেখ, তুমি যেন কি চিত্রটা ড্র করে ম্যাথটা সলভ করতে পারো। ক্লিয়ার? তার মানে আমাদের অ্যান্সার আসবে কিভাবে বলো তো? আমাদের অ্যান্সার আসবে এ। হ্যাঁ, আমাদের অ্যান্সার আসবে এ। ওকে, আচ্ছা সবাই তো বিসিএস এর জিকের প্রশ্ন পারে দেখি। সূর্যোদয়ের দেশ জাপান। হ্যাঁ ওকে, হ্যাঁ জাপান, সূর্যোদয়ের দেশ জাপান এবং খুবই উন্নত একটা কান্ট্রি এখন। ওকে, আমরা একটু পরের জিনিসগুলোতে চলে যাই। আচ্ছা, সবাই এই কোশ্চেনটা একটু সলভ করো তো দেখি কি আসে। সবাই এই কোশ্চেনটা একটু সলভ করো, সবাই এই কোশ্চেনটা একটু সলভ করো। কি বলছে? ভেক্টরদ্বয়ের সম্পর্কটিকে কোন চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়? আচ্ছা, এখানে হয়তো তোমার ডিরেকশনগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি একটু ডিরেকশনগুলো দিয়ে দেই তোমাদের বোঝার স্বার্থে। এটা ছিল এই দিকে, ওকে এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি তোমাদের বোঝার সাথে ডিরেকশনগুলো একটু দিয়ে দেই। এটা এই দিকে ছিল, এটা এই দিকে ছিল, এটা এই দিকে ছিল। আচ্ছা, আর এই ক্ষেত্রে এই দিকে, এই দিকে এবং এই দিকে, আর এটা ছিল আপনার এই দিকে, এই দিকে এবং কি এই দিকে। আচ্ছা, এই জায়গাটা আমরা কিভাবে চিন্তা করব বলো তো? এই জায়গায় আমরা মনে করব যে ত্রিভুজের যোগের সূত্র। হ্যাঁ, যোগের সূত্র। আচ্ছা, যোগের সূত্রটা আমরা যেভাবে জানি যে একই ক্রমে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে তো বিপরীত ক্রমে যেটা নির্দেশ করে তাদের লব্ধি। আচ্ছা, তো যোগের সূত্র থেকে অ্যান্সার করা যায় কিভাবে বলো তো? কেউ বলছে এ, কেউ বলছে বি। আচ্ছা, আমরা দেখি কার অ্যান্সারটা রাইট হয়। কেউ বলছে এ, কেউ বলছে বি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো তো, আমার বলছে এ প্লাস বি প্লাস সি, তার মানে ত্রিভুজটা কি আছে? সাম্যাবস্থায় আছে। ত্রিভুজটা কি আছে ভাইয়া? সাম্যাবস্থায় আছে। আচ্ছা, সাম্যাবস্থায় কখন থাকে? সাম্যাবস্থায় কখন থাকবে? যখন কি থাকবে বলতো? এদের ডিরেকশনটা কি? ডিরেকশন একই ক্রমে। কি থাকবে? ডিরেকশন একই ক্রমে থাকবে। হ্যাঁ, একই ক্রমে থাকবে। যখন তোমার ডিরেকশন একই ক্রমে থাকবে তখন সেটা কি? সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, তার ডিরেকশন একই ক্রমে কোনটা আছে দেখো তো। তুমি যদি চিত্র 1টা চিন্তা করো, যদি চিত্র আমি 1টা চিন্তা করি, আচ্ছা এইটা এইদিকে আছে, এটা এইদিকে। আচ্ছা, তার মানে চিত্র 1টা আমার এভাবে আছে না? এই দিক, এই দিক, এই দিক, তার মানে একই ক্রমে আছে। তার মানে যেটা একই ক্রমে থাকবে সেক্ষেত্রে কি? সাম্যাবস্থায় থাকবে। বুঝতে পারছি? ওকে, তার মানে অ্যান্সারটা আমার কি? এ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা এই রিলেটেড যে যোগের সূত্র, বিয়োগের সূত্র, সাম্যাবস্থার সূত্র, এই ত্রিভুজ রিলেটেড প্রবলেমগুলোর জন্য কিন্তু আমরা পারি ইনশাল্লাহ। হ্যাঁ ওকে, ইশরাত জাহান, সুমাইয়া, সুজন, জয়িতা, অনিকা, তাসনিম, রাসেল, হাবিব, আদর, রোমান। আচ্ছা, মোটামুটি সবাই বলছে এ। হ্যাঁ ঠিক আছে, তার মানে ভাইয়া আমাদের যদি একই ক্রমে থাকে তাহলে সেটা কি? সাম্যাবস্থায় থাকবে। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। বলছে এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি মডুলাস হয় তখন এ বি এর মধ্যবর্তী কোণ কত? এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? তোমরা একটু বলো তো, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? সবাই একটু বলো দেখি, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে? সবাই একটু বলো। আচ্ছা, সুজন একটা প্রশ্ন করছে যে ভাইয়া মাইনাসের সম্পর্ক। দেখো ভাইয়া, তোমরা এটা তোমাদের ক্লাসে বলে দেওয়ার কথা যে মাইনাস দিয়ে থাকলেও আমরা মাইনাস করব না, আমরা প্লাস দিয়েই করব। কারণ মাইনাস দিয়ে থাকুক আর যেভাবে থাকুক, যে দুইটা দেখবে একই ক্রমে, তাহলে কি আমরা ওই দুটো যোগ করে তৃতীয়টা বের করব। হ্যাঁ, আমরা যোগ দিয়ে ম্যাথগুলো করব। হ্যাঁ, আমরা যোগ দিয়ে ম্যাথ করব। আচ্ছা আচ্ছা, বলছে এ প্লাস বি মডুলাস এবং এ মাইনাস বি মডুলাস যদি হয় তার মানে এ বি এর মধ্যবর্তী কোণ কত? এইটা আমরা ডিরেক্ট বলবো পাই ভাগ
2 বা 90 ডিগ্রি, ডিরেক্ট বলবো π/2/90 ডিগ্রি। এখন তুমি যদি চিন্তা করো যে ভাইয়া কিভাবে হইলো, তাহলে কিভাবে হইলো, জাস্ট তুমি লব্ধি সূত্র ফেলাবা, লব্ধি সূত্র ফেলাবা যে পি জাস্ট লব্ধি সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, আর এখানে কি আসবে মাইনাস আছে, তার মানে কি আসবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab cos আলফা। হ্যাঁ, এই দুইটা ইকুয়েশন সলভ করে তুমি কি এখান থেকে আলফার ভ্যালু বের করতে পারবা। এখন ভাইয়া এইটা তোমার সলভ করা শিখতে হবে না, তোমার সময় নেই, তুমি একবারে মুখস্থ রাখবা যে যদি কি হয় এরা সমান হয় তাহলে মধ্যবর্তী কোণ হবে কি বলতো π/2 বা কি 90 ডিগ্রি। হ্যাঁ, ওকে। আচ্ছা, অনুরূপ ভাবে তাহলে এই জায়গা থেকে আর কি রকম প্রশ্ন আসতে পারে, যদি বলে ডট গুণন। আচ্ছা, এখানে যদি আমি তোমাকে একটা কোশ্চেন দেই, আচ্ছা আরেকটা যদি কোশ্চেন বলি, এটা যদি কোশ্চেন বলি যে a ডট b, হ্যাঁ a ডট b ইকুয়াল টু a ক্রস b মডুলাস, a ক্রস b যদি মডুলাস হয়, এরা যদি সমান হয় তখন তোমার আলফা ইকুয়াল টু কত ডিগ্রি। হ্যাঁ, তার মানে এই জায়গাগুলো থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, বুঝতে পারছেন সবাই? ওকে, এই যে হানিফ সুজন সে সুন্দরভাবে বলে দিছে যে ভাইয়া আমার এরকমও থাকতে পারে এরকমও থাকতে পারে। এরকম কখন থাকবে, যদি কি হয় আমার সেটা কি যদি 45 ডিগ্রি বা কি π/4 হয়, π/4 হয়, বুঝতে পারছেন সবাই? তার মানে আমার কি এভাবেও আসতে পারে এভাবেও আসতে পারে, তার মানে যেভাবেই আসুক আমি যদি বেসিক বুঝি তাহলে কি আমরা কোশ্চেন সলভ করতে পারবো, বুঝতে পারছেন সবাই? ওকে ওকে, হ্যাঁ সবাই বলছে এটা হচ্ছে 45 ডিগ্রি বা π/4, ওটা কত 90 ডিগ্রি বা কি π/2। সুন্দর, তার মানে এই জায়গা থেকে আমরা কি এভাবে যে জিনিসগুলো কি একটু চিন্তা করে শিখবো। আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ সবাই সুন্দর, সীমা, রোমান, আফিয়া, হাবিব, ওকে মোটামুটি। আচ্ছা, আমাদের গুচ্ছ কোর্সের অনেককে আমি পাচ্ছি না, তারা কি আসলে চান্স পাওয়ার পর কি এখন চিল করতেছে নাকি? হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের গুচ্ছ কোর্স থেকে মোটামুটি অনেকগুলো পোলাপান চান্স পাইছে বিভিন্ন জায়গায়, তো কৃতজ্ঞতা তাদের প্রতি। আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করছে, আল্লাহ তাদের স্বপ্ন পূরণ করছে, তো আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা হচ্ছে হয় নাই তারা যেন কি আমাদের কৃষি কোর্স থেকে সফলতা, আল্লাহ তাদেরকে সফল করুক ইনশাআল্লাহ, আমরা তাদের জন্য দোয়া করব। তার মানে এই জিনিসগুলো কি আপনি একটু চিন্তা করবেন। আমাদের নেটওয়ার্ক সাজেশন পার্টে আপনি যদি একটু দেখেন, আমি যদি আপনাকে নেটওয়ার্ক বইটা একটু দেখাই, এখানে একটা জিনিস দেখেন যে দেখেন এখানে নেটওয়ার্ক স্পেশাল পার্ট আছে, এইখানে হুবহু এই জিনিসগুলো তোমার দেওয়া আছে। হ্যাঁ, এই যে দেখো a ডট বি, a প্লাস বি সমান হলে মধ্যবর্তী কোণ কত হবে। তো এই জিনিসগুলো কি অবশ্যই অবশ্যই আপনি কি রিভিশন দিবেন। হ্যাঁ, এগুলো মাস্ট রিভিশন দিতে হবে, তাহলে আপনি কি অনেক জিনিস মুখস্থর মতো করে আপনি কি সলভ করতে পারবেন। আচ্ছা, সেলিব্রেশন হবে ইনশাআল্লাহ, সেটা অবশ্যই অবশ্যই কৃষির পর, কারণ কৃষির আমরা সবাইকে নিয়ে সেলিব্রেশন করতে চাই। সেলিব্রেশন হবে এগ্রি এক্সামের পর, হ্যাঁ এগ্রি রেজাল্টের পর, এই জন্য আপনারা এগ্রিতে আরো ভালো করে চান্স পান, আমরা সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ওকে, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা, হ্যাঁ এই ম্যাথটা করেন তো, খুবই জনপ্রিয় একটা ম্যাথ, এটা আসছিল 2022-23-এ। এখন আমরা কঠিন প্রশ্নের দিকে যাচ্ছি। 2022-23-এ এই প্রবলেমটা আসছিল, সবাই একটু সলভ করেন এই প্রশ্নটা দেখি। 2022-23-এ আসছিল এই প্রশ্নটা। আচ্ছা, হ্যাঁ ইনশাআল্লাহ আপনারা যারা ডাবল, সমস্যা নেই, যে ডাবল হবে সে 2টা করে মিষ্টি পাবে। হ্যাঁ, আচ্ছা আমরা চাই ডাবল হোক, আমরা চাই যে গুচ্ছে চান্স পেয়েছে সেও কৃষিতে চান্স পাক, আমরা চাই ডাবল হোক। হ্যাঁ, ওকে, এর অ্যান্সারটা সবাই একটু সলভ করেন তো। আচ্ছা, এর কি আপনি মুখস্থ বলে দিলেন? আচ্ছা জাহিরুল ভাইয়া, তুমি ওগুলো একটু ক্যালকুলেশন করে নিবা যে কত আসে। হ্যাঁ, ওগুলো একটু ক্যালকুলেশন করলে তুমি বুঝতে পারবা। ওকে, আচ্ছা তো এটা কথা আসবে একটু বলেন তো। আচ্ছা, এই প্রশ্নটা 22-23 পরীক্ষায় আসছিল। হ্যাঁ, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কি বলছে বলো তো ভাইয়া, যখন আমার দুইটা বল 60 ডিগ্রিতে কাজ করছে তখন তাদের লব্ধি ছিল 2√37, যখন আমার 120 ডিগ্রিতে কাজ করছে তখন আমার ছিল কত বলতো 2√13। এখন বলছে আমার যদি 90 ডিগ্রিতে কাজ করে, 90 ডিগ্রিতে কাজ করে তখন আমার বলের মানটা কত, হ্যাঁ তখন লব্ধি মানটা কত, এইটা আমার বের করতে বলছে। হ্যাঁ, আচ্ছা দুপুরেই সলভ করছিলেন। আচ্ছা, এইটা কিছুই বুঝে নাই, প্রশ্নটা পড়েন, আমি প্রশ্ন পড়াটা বুঝাইলাম আপনাকে। দেখেন যখন 60 ডিগ্রিতে কাজ করছে তখন আপনার লব্ধির মান ছিল এইটা। হ্যাঁ, যখন 120 ডিগ্রি করে কাজ করছে তখন লব্ধির মান ছিল কি এইটা। হ্যাঁ, যেহেতু যথাক্রমে বলছে তার মানে ওইটাকে আমি সহজ করে নিলাম যে 60 ডিগ্রিতে লব্ধি ছিল এইটা, 120 ডিগ্রিতে লব্ধি ছিল এইটা। এখন বলছে 90 ডিগ্রিতে লব্ধির মান কত। হ্যাঁ, এইখানে আমরা একটা টেকনিক মনে রাখবো, যে টেকনিকটা দিয়ে আমরা কি ইজিলি সলভটা করতে পারবো, সেই টেকনিকটা অবশ্যই এরকম মনে রাখবা যে
আমরা একটা জানি যে আর ম্যাক্স স্কোয়ার, আমরা সবাই জানি, আমরা একটু জানি সবাই যে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার, আমরা সবাই এটা জানি ইকুয়াল টু কি 2r স্কোয়ার। এটা আমরা সবাই কি, এটা আমরা আগে থেকেই জানার কথা, বা আমরা না জানলেও এটা কি জেনে রাখবো। যদি কি বলে যে 180 ডিগ্রিতে যে মান দেয় বা 0 ডিগ্রিতে যে মান দেয় সর্বোচ্চ সর্বনিম্ন মান দিয়ে বলছে আর 90 ডিগ্রিতে লব্ধি কত, তো আমরা এই ইকুয়েশন ইউজ করব। ঠিক সেম ইকুয়েশনটা ইউজ করা যায় যদি কি দেওয়া থাকে ভাইয়া, তোমার মনে রাখবা যে আর 120 স্কোয়ার প্লাস আর 60 স্কোয়ার ইকুয়াল টু 2r90 স্কোয়ার। আমরা এই ইকুয়েশনটা কি ইউজ করতে পারি, বুঝতে পারছো? তার মানে এগুলা দিয়ে আমাদের কি বলছে ভাইয়া, আমাদের বলছে r90 এর ভ্যালুটা কত। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, আমি ইজিলি বলতে পারি যে আচ্ছা তাহলে r90 সমান আমি একবারে বলতে পারি রুট ওভার r60 স্কোয়ার, তার মানে কত r60 স্কোয়ার কত, এর উপরে রুট, তার মানে 2 এর উপর যদি আমরা একবারেই যদি করে দিই তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে এরকম যে 4 × 37 প্লাস এখানে আমরা যে ভ্যালুটা পাবো 4 × 13, হ্যাঁ, ডিভাইডেড বাই একবারে আমাদের কি আসতেছে 2, হ্যাঁ, একবারে যদি আমরা করি 2 আসতেছে, হ্যাঁ। তাহলে এবার যদি আমরা কাটাকাটিটা করি তাহলে কি আমরা পারবো, ইজিলি পারবো ইনশাল্লাহ। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি, অনেকে কি করবে যে ভাইয়া এই দুটো গুণ করব কখন, এই দুটো আমরা গুণ করব না। এখান থেকে দেখো তো যদি আমি 4 কমন নেই, দেখো তো যদি 4 কমন নেই তার মানে কত আসতেছে 37 প্লাস 13 না, ডিভাইডেড বাই কত 2, তার মানে এখানে 50, তার মানে রুট ওভার 4 × 50 ভাগ 2। এটা কাটাকাটি করলেই কি তোমার মোটামুটি যদি কাটো তার মানে কত 2, তার মানে রুট ওভার 100 মানে কত 10। বুঝতে পারছি সবাই এটা? তার মানে অ্যান্সার কি আসবে ভাইয়া আমাদের ডি। ক্লিয়ার? আচ্ছা এই ম্যাথটা তোমাদের জন্য একটু বড় ছিল, কিন্তু কি তুমি জাস্ট এই সিস্টেমে যদি ফেলতে পারো তাহলে কি ম্যাথটা তোমার সলভ হয়ে যাবে। বুঝতে পারছি সবাই? ওকে ওকে। আচ্ছা এই কাটাকাটিটা একটু ভালোভাবে চিন্তা করবা যে এইখানে কি গুণ করা যাবে না, কারণ তোমার ক্যালকুলেটর নাই, তুমি গুণ করার সময় পাবা না। এখান থেকে কি তোমাকে 4 কমন নিয়ে নিতে হবে, যদি তুমি 4 কমন নাও তাহলে কি তোমার ম্যাথটা চলে আসবে। বুঝতে পারছি সবাই? ওকে ওকে। জিহাদ, কাউসার, মেহেদি, হাবিব, অনিকা, ওকে। আচ্ছা আপনাদের বায়োলজি বস সে বলছে ফিজিক্স খুবই কঠিন ভাইয়া। হ্যাঁ ফিজিক্স একটু আসলেই কঠিন না, একটু অ্যানালিটিক্যাল জিনিসপাতি আসে কিন্তু আসলে মজা আছে। হ্যাঁ বায়োলজির মতো অত মুখস্থ করতে হয় না। এই যে ফিজিক্সের আপনার রাজ্জাক ভাইয়া শুধু সারাদিন এটা মুখস্থ করো ওটা মুখস্থ করো, আমরা কিন্তু কখনোই বলি না তুমি ফিজিক্স মুখস্থ করবা, আমরা বলি তুমি ফিজিক্স আত্মস্থ করবা, তুমি মাথা থেকে চিন্তা করবা। হ্যাঁ মুখস্থ জিনিস বেশি দিন থাকে না, তো আসলে বায়োলজি ভালো না, মুখস্থ করবো না, আমরা বুঝে কাজ করব। ওকে আমরা একটু পরে বসে চলে যাই। আচ্ছা এই ম্যাথটা একটু দেখেন তো, সেম জায়গা থেকেই জিএসটি 21/22 আসছিল, তার মানে বুঝতে পারতেছেন এক জায়গা থেকেই লব্ধি ভেক্টর থেকেই টানা 2 বছর প্রশ্ন করে দিল। তো এই প্রশ্নটা কি হবে আমরা একটু সলভ করে আসি দেখি, সবাই এটা প্রশ্ন একটু সলভ করেন তো কত আসবে দেখি। আচ্ছা সেম প্রশ্ন ছিল নাকি না, বলছে 10 নিউটন মানের একটা বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। আচ্ছা বলছে বল দুটির লব্ধি অজানা বলের সাথে 90 ডিগ্রি, তার মানে ভাইয়া আমার একটা অজানা বল পি নিলাম, এর সাথে লব্ধি আছে আমার আর, সেটা 90 ডিগ্রিতে আছে, এবং এই অজানা বল পি এর সাথে আমার 10 নিউটনের একটা বল আছে 120 ডিগ্রিতে। বুঝতে পারছো? 120 ডিগ্রিতে আছে, তাহলে আমার এই পি এর ভ্যালুটা কত? তাহলে আমরা কিভাবে করব, তাহলে কি আমার হ্যাঁ ইয়েস ফিজিক্স অ্যাপ্লাই করার জিনিস। ওকে বায়োলজির সেই কটুকতায় আমরা কান দিব না, আমরা মুখস্থের দিকে যাব না। আমরা দেখো তো এইখানে মুখস্থ তুমি যদি সারাদিন মুখস্থ করো এইটা একটু ঘুরাই দিলে তুমি সলভ করতে পারবা না, তোমাকে বুঝতে হবে ভাইয়া, মুখস্থ করলে হবে না, তোমাকে এটা বুঝতে হবে। কিভাবে বুঝলাম আমরা দেখো, খুবই ইন্টারেস্টিং কাহিনী। বলছে দুইটা বল, একটা 10 নিউটন আর একটা অজানা বল ধরে নিলাম আমি পি, এই দুইটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বলছে এদের লব্ধি আর অজানা বলের সাথে কি 90 ডিগ্রিতে আছে, 90 ডিগ্রি আছে, জাস্ট আমি চিত্র ড্র করলাম। তার মানে আমরা দেখো তো এইখান থেকে আমরা কি লব্ধির ফর্মুলাটা জানি যে tan থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল কার সাথে, লব্ধি কোণের অ্যাঙ্গেলটা কার সাথে, পি এর সাথে, তার মানে কি সে সিঙ্গেল থাকবে, তার মানে কি হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই কি হবে ভাইয়া বলো তো, পি প্লাস কিউ কস আলফা। এখান থেকে আমরা ইজিলি পি এর ভ্যালুটা বের করব। আচ্ছা দেখো তো
tan থিটা এটা কত, tan 90 ডিগ্রির মান কত বলো তো ভাইয়া? tan 90 ডিগ্রির মান কত? 1/0, তাই না? তার মানে আলটিমেটলি যদি আমি বসাই দেই 1/0 ইকুয়াল টু এইটা, তার মানে এখান থেকে আলটিমেটলি কি আসতেছে বলো তো? p প্লাস কিউ cos আলফা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি ইজিলি কি p এর ভ্যালুটা বের করতে পারবো। বুঝতে পারছো সবাই? এই সবাই পারবা? দেখো ভাইয়া, এই জিনিসগুলো আমি কেন এভাবে ডিটেইলস তোমাকে বুঝাচ্ছি, যে তোমার যদি ভ্যালু চেঞ্জ করে দাও তাও কিন্তু তুমি কি বের করতে পারবা। বুঝতে পারছো? ওকে, তো আমরা মোটামুটি সবাই সবার কাছে অ্যান্সার পেয়ে গেছি, সবাই বলছে ডি। হ্যাঁ, তুমি যদি এই কোশ্চেনটা সলভ করে আসো তাহলে ইজিলি কি তুমি বলবা যে পি। আচ্ছা, এখানে আরেকটা টেকনিক আছে। হ্যাঁ, তুমি যদি একটু টেকনিকটা দেখো, টেকনিকটা যদি দেখো, যে এখানে বলছে যে দুটি বলের মধ্যবর্তী কোণ কি দেওয়া আছে 120 ডিগ্রি। হ্যাঁ, 10 নিউটন মানের। তার মানে ভাইয়া দুইটা p ইকুয়ালস টু যদি 2q হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। হ্যাঁ, যদি একটা বল আরেকটা বলের দ্বিগুণ হয় তাহলে কি হয়? 120 ডিগ্রি হয়। তার মানে আমার হইতে পারে কি, হয় 10 দেওয়া আছে, তার মানে হইতে পারে কত? 5 অথবা 20। তাহলে অ্যান্সারটা কি হইতে পারে? 5 অথবা কি 20। 10-এর দ্বিগুণ তার মানে কি, অথবা 5-এর দ্বিগুণ, তার মানে আমার তো 20 অপশনেই নাই, তার মানে আমার অ্যান্সারটা কি হবে? 5 নিউটন। ঠিক আছে, তুমি এই টেকনিক দিয়েও কি সলভ করতে পারবা। ওকে, ওটা ব্যাপার না। তো তোমরা হচ্ছে নরমালি যেভাবে করছো এইভাবে একটু দ্রুত করলে কি ম্যাথটা হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তার মানে জিএসটি আমরা ক্লাস্টার এগ্রির একটা কি কোশ্চেন দেখলাম, এক জায়গা থেকে টানা 2 বছরে 2টা প্রশ্ন করছে। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা, হ্যাঁ সবাই এটা একটু সলভ করো তো। দেখো এটাও হচ্ছে 20-21-এ, তার মানে এই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ যে 20 প্রথমে আসছে কত? 22-23, 21-22, 20-21, টানা 3 বছর এই জায়গা থেকেই প্রশ্ন করলো। বুঝতে পারছো? তার মানে এই টপিকটা তোমার জন্য কত ইম্পর্টেন্ট, এই টপিকটা কত ইম্পর্টেন্ট সবাই বুঝতে পারছি? ওকে, আচ্ছা, ওকে 120 ডিগ্রি এই প্রশ্নটা সবাই সলভ করো দেখি। ওকে, আচ্ছা স্লাইড কেমন হয়েছে? স্লাইড তো আমি বানাইলাম, স্লাইডটা কি সুন্দর হয়েছে রে? হ্যাঁ, স্লাইডটা সুন্দর হয়েছে বলো তো? ওকে, আচ্ছা কি বলছে? দুটি সমমানের ভেক্টর একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। তার মানে আলটিমেটলি আমি কি বলতে পারি? p ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু আর, যদি এই শর্ত মেনে চলে আমরা একবারই বলবো আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি। বুঝতে পারছো? তো এগুলা আমাদের কি নেটওয়ার্কের সরাসরি হয়ে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা মারাত্মক সুন্দর, সেই না? আচ্ছা না, আমি হচ্ছে আপনাদের নেটওয়ার্কের এই ফ্রি কোর্সের সাথেই থাকবো তোমাদের সাথে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, আচ্ছা তার মানে আলটিমেটলি আমার যদি যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি ওদের মানের সমান হয় তাহলে আমরা বলবো, ম্যাথ না করেই বলে দিতে পারবো যে মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। বুঝতে পারছি সবাই? মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ওকে, আচ্ছা ঝাক্কাস। ওকে ঝাক্কাস। ওকে, আচ্ছা এর পরের প্রশ্নটা আমরা দেখে আসি কি বলছে। আচ্ছা, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা সবাই একটু সলভ করো তো। এই দেখো ক্লাস্টার এগ্রি 20-21-এ, তার মানে ওই জায়গাগুলো থেকেই প্রশ্ন করতেছে। বুঝতে পারছেন? এই কারণে ভাইয়া কনসেপ্টটা আপনাকে কি একটু ডিপলি বুঝতে হবে। হ্যাঁ, তাহলেই কি তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আপনাদের এই কোর্সে আমি রেগুলার ক্লাস নেব। হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে আমি গুচ্ছ কোর্সে রেগুলার ক্লাস নেব, প্রতিটা ক্লাসে আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। এরপর যদি আমি সুস্থ থাকি, আমার সামনে পরীক্ষা আছে, সবাই দোয়া করবেন। হ্যাঁ, যদিও পড়াশোনা করি না। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে আছি, সমস্যা নেই ইনশাল্লাহ। দেখেন বলছে দুটি বলের লব্ধির মান দেওয়া আছে 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান দেওয়া আছে কত? 30 নিউটন। বলছে লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে বড় বলটির মান কত? তার মানে ঘটনাটা আমার এরকম যে ছোট বল একটা 30 নিউটন দেওয়া আছে, এর সাথে আমার লব্ধি আরটা দেওয়া ছিল আমার কত? 40 নিউটন, যেটা লম্ব বরাবর মানে 90 ডিগ্রিতে আছে। হ্যাঁ, এখন বলছে আমার বড় বলটার মান কত? বড় বলটা যদি আমার সাপোজ পি হয়, এই পি এর মান কত? তার মানে একটা সহজ রিয়ালাইজেশন দেখো তো ভাইয়া, সহজ রিয়ালাইজেশন, দুইটা বল পরস্পর লম্বভাবে আছে, দুইটা বল পরস্পর কি লম্বভাবে আছে না? তাহলে লম্বভাবে যদি থাকে তাহলে এদের লব্ধি কত বলো তো? আর স্কয়ার প্লাস, আচ্ছা তার মানে একবারই আমরা বলতে পারি এদের লব্ধিটা কত? 40 স্কয়ার প্লাস 30 স্কয়ার। এইটাই হচ্ছে আমার কি বড় বল পি এর মান। বুঝতে পারছি সবাই? এই সবাই বুঝতে পারছি? ওকে, সবাই বুঝতে পারছি। ওকে সুন্দর। ওকে, তার মানে হচ্ছে আলটিমেটলি কি আমার
অ্যান্সারটা কি 50 নিউটন। এই জায়গা থেকে আমরা ওই জানি 3 4 আরেকটা থাকলে কি বাই ডিফল্ট 5 হয়, যদি কত তার মানে এই পিথাগোরিয়ান ত্রয়ী থেকে এটা আমরা কি সলভ করতে পারবো। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কত আসবে 50। হ্যাঁ আচ্ছা এবার দেখো তো যদি আমার এইটা দেওয়া থাকতো, এইটা দিয়ে আমার লব্ধি বের করতে বলতো, তাহলে আমরা বের করতে পারতাম না? তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম। হ্যাঁ আচ্ছা তার মানে এখান থেকে আমি একটা কথা মাথায় রাখবো যে যদি বড় বল আর ছোট বলের কথা বলে, তার মানে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা, লব্ধি ইকুয়াল টু রুট ওভার বড় স্কোয়ার বড় বল স্কোয়ার মাইনাস ছোট বল স্কোয়ার। হ্যাঁ ছোট বল স্কোয়ার। তো এইটা দিয়েই কি তুমি এই রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবা। হ্যাঁ এইটা দিয়েই কি এই রিলেটেড তোমার কোশ্চেন কি সলভ করতে পারবা তুমি। হ্যাঁ ওকে তার মানে এইটা দিয়ে কি তুমি এই রিলেটেড কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে? তো এই রিলেটেড যেরকমই দেখ না কেন তুমি কিন্তু পারবা। যদি ছোট বল বের করতে বলে তার মানে তুমি ছোট বলও বের করতে পারবা, যদি লব্ধি বের করতে বলে সেটাও বের করতে পারবা ইনশাআল্লাহ। ওকে 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 আমরা পরের প্রশ্নে চলে যাই, ওকে হ্যাঁ সবাই একটু সলভ করো তো, এটা সুবাসুর একটা প্রশ্ন, এটাও সুন্দর একটা প্রশ্ন, সবাই একটু সলভ করো দেখি কি হবে অ্যান্সারটা। সবাই একটু সলভ করো এটা। সবাই একটু সলভ করো। ওকে দেখি কি হয় অ্যান্সারটা। ওকে সবাই কি সি বলছেন? না না আমার ওই যে সুজন সেই কথা বলছে যে ভাইয়া এখানে আমি শুধু আপনাকে অ্যান্সার বলবো না, আমি একটু এক্সপ্লেইন করে বলবো যে এই রিলেটেড প্রশ্ন আসলে আপনি কিভাবে সলভ করতে পারবেন, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ আপনি কখনোই হুবহু প্রশ্ন রিপিটেড আশা করে আপনি পরীক্ষায় যাবেন না, আপনি এই আশা করে যাবেন যে আপনি যে টাইপগুলো করছেন সেই টাইপ থেকে যেন প্রশ্ন আসে। হ্যাঁ এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। ওকে আমরা একটু দেখি কত আসবে। আচ্ছা এই কেউ বলছে এ, কেউ বলছে সি। আচ্ছা আমরা একটু দেখি কি হবে। আচ্ছা একটা গরু 10 একক বলে এবং একটা ছাগল 5 একক বলে যথাক্রমে উত্তর ও পূর্বে একটা খোঁটায় বাঁধা আছে। তার মানে আপনার একটা খোঁটা আছে, এই খোঁটাটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। হ্যাঁ আচ্ছা আপনার গরুটা কোথায় আছে রে ভাইয়া? আচ্ছা গরুটা কোথায় আছে বলছে, এত বলে গরুটা আছে আপনার কি উত্তর দিকে, এই দিকে আছে গরুর ইংলিশ কি রে? হ্যাঁ কাউ। আচ্ছা গরু আছে, আচ্ছা আমরা বাংলায় লিখি, এইদিকে আপনার গরু আছে আর এইদিকে কি আছে, পূর্ব দিকে কি আছে আপনার কি ছাগল আছে, পূর্ব দিকে ছাগল আছে, ছাগল বাঁধা আছে। তার মানে ছাগল তো অবশ্যই এই খোঁটাটাকে কি টানবে, সে এই দিকে টানতেছে কত নিউটন বলে 5 নিউটন বলে, আর গরুটা টানতেছে আপনার কত বলেন তো 10 নিউটন বলে। তাহলে এখন বলছে এদের লব্ধি কত ভাইয়া? এই প্রশ্ন কি সহজ না কঠিন? দেখো তো দুইটা বল পরস্পর 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিতে যদি থাকে তাহলে লব্ধি কত? রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার না, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার না। ওকে 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 আচ্ছা খাও প্যারাগ্রাফ, আচ্ছা দেখাও। ওকে বুঝতে পারছি আমরা সবাই, বুঝতে পারছি সবাই। তার মানে আলটিমেটলি আমরা কি লব্ধিটা ইজিলি বের করতে পারতেছি। রুট ওভার কি 10 স্কয়ার প্লাস কত আলটিমেটলি কত আসতেছে ভাইয়া 5 স্কয়ার, তাই না? তার মানে রুট ওভার 125, তাই না? রুট ওভার এই 125। হ্যাঁ তার মানে এখান থেকে কি আমরা ইজিলি সলভ করতে পারবো। তার মানে সেটা কত আসবে, রুট যদি করো তোমরা আলটিমেটলি 11.75। এখন তুমি কিভাবে চিন্তা করবে একটু দেখো তো ভাইয়া, তুমি যদি 11 স্কয়ার করো, 11 পর যদি 12 স্কয়ার করো, তার মানে 11 স্কয়ার তোমার কত আসতেছে 121, আর 12 স্কয়ার কত আসতেছে 144, তার মানে মানটা আসতেছে কি তোমার 125। তার মানে অবশ্যই এর আর এর মাঝখানে 11 আর 12 মাঝখানে, বুঝতে পারছো 11 আর 12 মাঝখানে এইখানে তোমার মানটা, তাহলে 11 আর 12 মাঝখানে কোনটা আছে? হ্যাঁ আমার 11 আর 12 মাঝখানে কি এইটা। আচ্ছা যেটা 7-8 প্রশ্ন কাছাকাছি দিয়ে দিয়েছে, সমস্যা নেই। তার মানে এখান থেকে কি আমরা 11 এভাবে আমরা চিন্তা করব, যেহেতু আমাদের কি ক্যালকুলেটর নেই, তার মানে এইভাবে আমরা কি চিন্তা করলেই অ্যান্সারটা কি বলে দিতে পারবো। ওকে সবাই সি বলছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা ওরে বাবা অনেক বড় প্রশ্ন। আচ্ছা ভেক্টর গুণন থেকে বলছে এর মান কত হলে, এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, এখানে তোমার দুইটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর এবং কি এইটা একটা ভেক্টর, এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। আচ্ছা বলো তো
এই যে রুটের মান বলে দিছি যে 121 এই যে 144 এর মাঝখানে, তাহলে চিন্তা করতে পারবা। আচ্ছা বলছে বলতো কখন হবে, একই সমতলে কখন আসবে বলতো, একই সমতলে থাকবে যদি কি হয়, নির্ণায়কের মান শূন্য হয়। কি হয়, নির্ণায়কের মান শূন্য হয়। যদি কি হয় ভাইয়া, আমার নির্ণায়কের মান শূন্য হয়, তাহলে আমার তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। তার মানে আলটিমেটলি কি হবে, আচ্ছা প্রথম ভেক্টর এইটা, দ্বিতীয় ভেক্টর এইটা, তৃতীয় ভেক্টর এইটা, তার মানে এর নির্ণায়কের মানটা কি হবে বলতো, 2 1 -1 3 -2 4, আরেকটা কত 1 -3 8, এইটা হচ্ছে কি আলটিমেটলি আমার 0। তো এখান থেকে আমরা কি ইজিলি এর ভ্যালুটা বের করতে পারবো না, ইজিলি কি এর ভ্যালুটা বের করতে পারবো। আচ্ছা এর ভ্যালুটা কত হবে বলেন তো সবাই, এর ভ্যালুটা কত হবে বলেন, এর ভ্যালুটা কত হবে সবাই বলেন। এর ভ্যালুটা কত হবে সবাই একটু বলেন তো। ওকে সবাই সি বলছে। হ্যাঁ হ্যাঁ সুজন, ওইটা বলছিলাম যে তোমার যেহেতু ওটা 7-8 এর প্রশ্ন ছিল, এই জন্য দুইটা মান কি কাছাকাছি দেওয়া ছিল, এখন থাকবে না ইনশাল্লাহ। হ্যাঁ ওকে সবার আসছে অ্যান্সার, তাহলে ইয়েস সবাই বলছে সি। হ্যাঁ তাহলে মোটামুটি এই ক্যালকুলেশনটা কি আপনাদেরকে আর বাচ্চা নাই যে নতুন করে শেখাইতে হবে, তো আপনারা সবাই কি এই ক্যালকুলেশনটা করতে পারবেন। এখান থেকে আপনি ইজিলি এর ভ্যালু পাবেন কত 5। ক্লিয়ার, তো সবাই এটা পারবেন ইনশাল্লাহ। ওকে হ্যাঁ সবাই একটু রাফ করবেন, অবশ্যই রাফ করবেন। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ আমরা একটু পরের প্রশ্নে চলে যাই, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। কি বলছে ভাইয়া, বলছে দুইটা ভেক্টরের স্কেলার গুণফলের মান দেওয়া আছে। আচ্ছা বলছে ভেক্টর গুণফলের মান দেওয়া আছে এবং বলছে যে মধ্যবর্তী কোণ কত। তার মানে মধ্যবর্তী কোণ নির্ণয় করার ক্ষেত্রে তোমার কি দেওয়া আছে, যে a ডট বি দেওয়া আছে তোমার কত 15, আর a ক্রস বি দেওয়া আছে, a ক্রস বি দেওয়া আছে ভাইয়া কত আমার 5√3। হ্যাঁ এইটা দিয়ে বলছে এ বি এর মধ্যবর্তী কোণ আলফা কত। হ্যাঁ তো আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি, যে আমরা জানি এই জায়গা থেকে যে যদি কোণ দিয়ে দেয় মানে ক্রস আর ডট দিয়ে যায়, তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স, আমরা সবাই জানি ক্রস ডিভাইডেড বাই ডট, ক্রস ভাগ ডট, এটা আমরা কি সবাই জানি ইনশাল্লাহ। হ্যাঁ এবং না জানলে আমরা আজকে জানলাম, এটা আমাদের জানা উচিত। ওকে তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারবো। ওকে আচ্ছা তো এখান থেকে আমরা ইজিলি বলতে পারতেছি কত হচ্ছে, দেখেন তো tan ইনভার্স ক্রস গুণনের মান কত ভাইয়া বলেন তো, ক্রস গুণনের মান কত 5√3 ডিভাইডেড বাই ডটের মান কত, আচ্ছা ডট গুণনের মান কত আমার 15। তো যদি আমরা কাটাকাটি করি এখানে, তাহলে ইজিলি আমাদের অ্যানসারটা কি চলে আসতেছে 3 কে দুইটা √3 লিখতে পারি, তার মানে কত tan ইনভার্স 1/√3। তাহলে tan ইনভার্স 1/√3 মান কত বলো তো, বলো tan ইনভার্স 1/√3 মান কত 30 ডিগ্রি, বা যেটাকে আমরা বলতে পারি কি π/6। ক্লিয়ার, সবাই এই টাইপ জিনিসগুলো পারবো ইনশাল্লাহ। ওই জান্নাতুল ফেরদৌস ওরে মার সবাই, ওই ভুল বলছে। হ্যাঁ ওকে তা আলটিমেটলি আমাদের কি আসবে বলো তো ভাইয়া, আমাদের অ্যান্সার আসবে 30 ডিগ্রি, বাকি যেটাকে আমরা বলবো π/6। ক্লিয়ার, এই সবাই বুঝতে পারছি। আচ্ছা যদি এরকম আসতো, যদি আমার এরকম আসতো tan ইনভার্স √3, তাহলে কত আসতো বলো তো, যদি আসতো কি tan ইনভার্স √3, তাহলে আমার অ্যান্সারটা কত আসতো সবাই বলো, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ যদি আসতো tan ইনভার্স √3 তাহলে কত আসতো বলো তো, তখন কিন্তু আমার হয়ে যাইতো কত বলতো ভাইয়া 60 ডিগ্রি, বা যেটাকে আমরা বলতাম কি π/3। ক্লিয়ার, তো এই টাইপ জিনিসগুলো যেন আমরা পারি। হ্যাঁ এগুলো একটু দ্রুত করতে হবে সবাইকে। ওকে সোনালি, জামাল, আচ্ছা মিতুল, সুমাইয়া সামি, আচ্ছা মুক্তার, ওকে সাবাস। তার মানে আপনারা বুঝতে পারছেন, এটা আমরা ভালো লাগতেছে। হ্যাঁ আপনারা সবাই বুঝতে পারছেন, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। ওকে আচ্ছা খুবই সহজ সুন্দর একটা প্রশ্ন, এটা আপনারা বাচ্চাকাল থেকে করে আসছেন, সময় 10 সেকেন্ড, সবাই একটু করে ফেলেন। আচ্ছা এই প্রশ্নটা সবাই একটু করে ফেলেন দেখি। আচ্ছা সবাই এই প্রশ্নটা একটু দ্রুত সলভ করেন তো দেখি কত আসে ভাইয়া। আচ্ছা কি বলছে বলেন তো, এর মান কত হলে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা পরস্পর লম্ব হবে। আচ্ছা লম্ব, দুইটা ভেক্টর কখন লম্ব হয় বলেন তো, যদি কি হয় আমার a ডট বি ইকুয়াল টু 0 হয় তাহলে লম্ব হয়। আর সমান্তরাল কখন হয় বলেন তো, আমরা সবাই জানি যে সমান্তরাল কখন হয়,
সমান্তরাল কখন হয় আমরা জানি, যদি কি হয় a ক্রস b 0 হয় তাহলে কি হয় সমান্তরাল হয়। আচ্ছা আমরা এক্সট্রা আরো একটু দেখি, বলেন তো সলিনয়েডাল কখন হয়? সলিনয়েডাল কখন হয় বলেন তো? সলিনয়েডাল কখন হয়? যদি কি হয় আমার ডেল ডট এ একটা ভেক্টরের ডাইভারজেন্সের মান 0 হয় তাহলে সলিনয়েডাল হয়। আবার যদি আমি বলি যে বলেন তো কখন হয় সংরক্ষণশীল, সংরক্ষণশীল সংরক্ষণশীল ও অঘূর্ণনশীল, হ্যাঁ অঘূর্ণনশীল, এই দুটো কখন হবে? যদি কি হয় আমার ডেল ক্রস এ, যদি এই ভ্যালুটা 0 হয় তাহলে কি আমাদের সংরক্ষণশীল হবে। তার মানে এইখানে আমি কি কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি, তো এই প্রতিটা বিষয় তোমাকে জানতে হবে। আচ্ছা আমরা এটা দিলাম না। আচ্ছা তার মানে এখানে কয়েকটা বিষয় নিয়ে আমি কথা বলছি যেগুলো তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, যে লম্ব হলে কি হবে আমার ডট গুণফল 0 হবে, সমান্তরাল হলে কি হবে ভাইয়া ক্রস গুণফল 0 হবে, সলিনয়েডাল হলে ডাইভারজেন্সের মান 0 হবে, যদি সংরক্ষণশীল এবং কি বলে অঘূর্ণনশীল বলে তাহলে কি হবে কার্লের মান 0 হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। হ্যাঁ ওকে 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 ওরে শাবাশ, আপনারা সবাই বলে দিয়েছেন। তার মানে a ডট b 0 হলে কি লম্ব হবে, তার মানে আলটিমেটলি কি হবে তার মানে আলটিমেটলি 4 দুগুণে 8 প্লাস 2a প্লাস 2 ইকুয়াল টু 0। হ্যাঁ এখান থেকে ইজিলি কি আমরা a এর ভ্যালুটা বের করতে পারবো। তার মানে a এর ভ্যালু কত আসতেছে, এইদিকে যদি আমি পাস করে দেই -10/2, তার মানে আলটিমেটলি কত -5। ক্লিয়ার? -5। ওকে -5 শাবাশ। ওকে সুন্দর, আপনারা সবাই বলে দিয়েছেন -5, তার মানে আমার কি অ্যান্সার হচ্ছে সি। হ্যাঁ এই সবাই বুঝতে পারছি ভাইয়া? তার মানে এই রিলেটেড আমার আসতে পারে কি যদি সমান্তরাল হয়। আচ্ছা এইখানে আমরা আরেকটা তথ্য বলবো যে অনুপাত সমান x/ay ইকুয়াল টু কত বলতে পারি bx ভাগ by ইকুয়াল টু কি cx ভাগ cy। আমরা এই অনুপাত দিয়ে কি সমান্তরালের ম্যাথটা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া সুমন তুমি হচ্ছে মুক্তার, তুমি একটু নামাজ পড়ে আসো, আমরা তুমি নামাজ পড়ে বাকি পার্টটা করতে পারবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ ক্লাস থাকবে। ওকে আমরা একটু শেষ করে দিব। ওকে আমরা বেশি সময় না, আচ্ছা মানে আমি কি যতই সময় না নিতে চাই কিন্তু শুধু অ্যান্সার বলে তো তোমার আলটিমেটলি লাভ নাই, এই বিশ্লেষণগুলো আমার দরকার আছে। আমার মনে হয় কি এইটা তো আমার সরাসরি আসবে বা এটা আমি বলতেছি না, আমার এইরকম জিনিসগুলো আসবে যেন নাকি আমার একটু ঝালাই হয়ে যায়, তো এই ঝালাই হওয়াটা একটু দরকার আছে। হ্যাঁ ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি কি বলছে বলো তো ভাইয়া। এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দিয়ে বলছে বি বরাবর এ এর অভিক্ষেপ কত। হ্যাঁ এটা যদিও বুয়েটের প্রশ্ন কিন্তু এই টাইপ জিনিসগুলো ইম্পর্টেন্ট। ওকে এই সোনালি তাহলে তুই ভুল করছিস কথা ভাইয়া, তাহলে তোমার কথা ভুল হয়েছে। আচ্ছা এটা বোঝা যাচ্ছে? এই তুমি যে অনুপাতের কথা বলছো সোনালি ওইটা সমান্তরালের ক্ষেত্রে, এখানে কি তোমার সমান্তরালের কথা বলছিল? সমান্তরালের কথা বলে নাই। গাধা কোথাকার, এই গাধা মানে কিন্তু ভালো। আজকে গাধা দিবস, আমি স্টুডেন্টকে গাধা বলে গালি দেই, আজকে তোমাদের দিবস, আর গাধা মানে হচ্ছে ভালো। হ্যাঁ ওকে আচ্ছা এইখানে আমরা একটু দেখি। আচ্ছা কি বলছে ভাইয়া, বলছে বি বরাবর এ এর অভিক্ষেপ, এখানে মনে রাখবা যার অভিক্ষেপ তার cos থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা, এটা আমরা সবাই জানি যে ভাইয়া যার অভিক্ষেপ তার cos থিটা। হ্যাঁ এই তথ্য দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে কি বলছে এর অভিক্ষেপ, তার মানে এর অভিক্ষেপ মানে কি a cos থিটা, a cos থিটা সমান কি বলতো a ডট b ডিভাইডেড বাই কি ভাইয়া বলতো মডুলাস অফ b। বুঝতে পারছি? এইটা আমাদের মনে রাখবে যে যার অভিক্ষেপ তার cos থিটা, কি বলতো যার অভিক্ষেপ তার cos থিটা। হ্যাঁ যার বরাবর তাকে দিয়ে ভাগ, হ্যাঁ তুমি এভাবে মনে রাখতে পারো যে যার অভিক্ষেপ তার cos থিটা, তার মানে এর অভিক্ষেপ এর cos থিটা। বুঝতে পারছো? আচ্ছা তার মানে এখান থেকে আমরা ইজিলি সলভ করতে পারবো বাকি পার্টটা। যে কি বলছে ভাই বলতো a ডট b, a ডট b কত আসতেছে, তার মানে 6 দুগুণা 12, 12 মাইনাস 6 প্লাস 2 ডিভাইডেড বাই b এর মান কত, b এর মান আসতেছে কত আলটিমেটলি যদি আমরা এখান থেকে কাজ করে দেখি তাহলে কত আসবে বলতো 36 প্লাস 9 প্লাস 4। তার মানে আলটিমেটলি এখানে আমরা যদি যোগ করি 14 থেকে 6 বাদ দিয়ে 8, আর এখানে কত 36, আর এখানে হচ্ছে কত তোমার 13, তার মানে আলটিমেটলি কত √14 মানে কত 7, 8/7। বুঝতে পারছি সবাই? বুঝতে পারছি সবাই কিনা বলো তো 8/7, তার মানে 8/7 আমার কি প্রথম অ্যান্সারটাই। ক্লিয়ার?
তার মানে আমরা উপাংশ অভিক্ষেপ থেকে আসলে অবশ্যই পারবো। ওকে, আচ্ছা, সোনালী, নুরি, আচ্ছা, ঈশা, মোখলেসুর, রোমান, ওকে, সুজন, তানজিলা, নুরি, মিতি, সুজন, আচ্ছা, শেখ সাবিনা, ওকে, সুমাইয়া রহমান, মোটামুটি আপনারা সবাই বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, জাস্ট একটা লাইন মনে রাখবেন যে যার অভিক্ষেপ তার cos থিটা, যার অভিক্ষেপ তার cos থিটা। আমরা এই লাইন দিয়ে ম্যাথগুলো কি সলভ করতে পারবো। হ্যাঁ, আমরা একটু পরের প্রশ্ন দেখে আসি। ওকে, এই প্রশ্নটা সবাই একটু সলভ করে ফেলেন তো, কত আসবে বলেন তো দেখি। এই প্রশ্নটা সবাই একটু সলভ করে ফেলেন তো। এই কত আসবে অ্যান্সার বলেন। বলছে পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে, ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু হলে ক্ষেত্রফল। আচ্ছা, আমি ক্ষেত্রফল জিনিসটা একটু ক্লিয়ার করি, ক্ষেত্রফল জিনিসটা একটু ক্লিয়ার করি। আমাদের যদি বলে ত্রিভুজ, হ্যাঁ, যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল বা যদি বলে সামান্তরিকের ক্ষেত্রফল, হ্যাঁ, সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে আমরা দুইটা জিনিস এখানে দেখব। ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা এভাবে ক্লিয়ার করব যে যদি দেয় যে বাহু দ্বারা, এটা অবশ্যই বাহু দ্বারা দেওয়া থাকবে, তার মানে এর ক্ষেত্রফলটা হবে হাফ এ ক্রস বি, হ্যাঁ, হাফ এ ক্রস বি, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, সামান্তরিকের ক্ষেত্রে আমরা দুইটা কেস চিন্তা করব, যদি কর্ণ দ্বারা বলে, হ্যাঁ, যদি কর্ণ দ্বারা বলে অথবা কি বলে যদি বাহু দ্বারা বলে, হ্যাঁ, যদি বাহু দ্বারা বলে, ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখবেন যদি ভাইয়া কি বলে আপনার কর্ণ দ্বারা বলে তাহলে ক্ষেত্রফলটা হবে হাফ এ ক্রস বি, এ ক্রস বি মডুলাস, আর যদি আপনার বাহু দ্বারা বলে তাহলে ক্ষেত্রফলটা হবে শুধু এ ক্রস বি, ক্লিয়ার, শুধু এ ক্রস বি। তো এর বাইরে মোটামুটি আর আপনার কি ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসবে না। হ্যাঁ, আচ্ছা, তো আলটিমেটলি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। আচ্ছা, এ ক্রস বি আমরা কিভাবে বের করি, নির্ণায়কের সাহায্যে, তাই না। আমরা এখানে আলটিমেটলি পি ক্রস কিউ কত আসতেছে বলেন তো একটু সবাই। তো আমি যদি পি ক্রস কিউ চিন্তা করি, পি ক্রস কিউ চিন্তা করি, তাহলে মানে আলটিমেটলি আমার আসতেছে এই জায়গাটা আপনাকে একটু দ্রুত চিন্তা করতেই হবে, কিছু করার নাই, বড় ম্যাথ আই জে কে। আচ্ছা, তার মানে আলটিমেটলি 4 4 4 আর এখানে কত 3 2 2। তো এইটা কাজ করলে আপনার মোটামুটি অ্যান্সারটা কি চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, দেখি কার কি আসে। আচ্ছা, তো এগুলো আপনারা একটু তুলে নেবেন। এখানে যদি আমি বলি আই, এখানে একটা জিনিস দেখেন তো, যখন আমি আই নিয়ে কাজ করব তখন এইটা আর এইটা বাদ, এইটা গুণন মাইনাস এইটা, তাই না। তার মানে আলটিমেটলি যখন দিয়ে আমি কাজ করি, তার মানে 4 দুগুণে 8 মাইনাস 8 মাইনাস জে নিয়ে যদি আমি কাজ করি তখন এইটা আর এইটা বাদ, তখন কত আসতেছে 4 দুগুণে 8 মাইনাস 3 4 12 প্লাস যদি আমি কে নিয়ে কাজ করি, কে নিয়ে কাজ করি এইটা আর এইটা বাদ, তখন আপনার কত আসতেছে 4 দুগুণে 8 মাইনাস 3 4 কত 12। হ্যাঁ, তো এইটা কাটাকাটি করলে আপনাকে অ্যান্সারটা চলে আসবে। ক্লিয়ার? তো আশা করি সবাই পারবেন। ওকে, 2√2 সবাই বলছে 2√2, আমিও আর ডিটেলস করলাম না, বাকিটুকু আপনি অবশ্যই পারা উচিত। হ্যাঁ, 2√2, ক্লিয়ার। তার মানে ভাইয়া ক্ষেত্রফলের পার্টটা কিন্তু ইম্পর্টেন্ট। আপনাকে দেখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল বলছে নাকি সামান্তরিকের ক্ষেত্রফল বলছে, সামান্তরিকের ক্ষেত্রফল বলছে কর্ণ দ্বারা নাকি বাহু দ্বারা। হ্যাঁ, তো এই প্রশ্নগুলো একটু কি কনসাস থেকে আপনাকে কি কোশ্চেনটা সলভ করতে পারবেন। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, ডি হবে। আচ্ছা, আপনি বাকিটুকু নিজের মতো করে ক্যালকুলেশন করে নেবেন, ওইটা আর আমি ডিটেলসে গেলাম না। হ্যাঁ, ওকে, আমি মনে করি আপনি ওটা পারবেন। ওকে, তো আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকেই আসি, ভেক্টর ক্যালকুলাসে চলে আসছি। এই ম্যাথটা খুবই সুন্দর। অনেকেই এখানে কি করে, অনেকেই বলে যে ভাই ভেক্টর ক্যালকুলাস থেকে কি কৃষিতে প্রশ্ন আসবে। ভাই আসবে, অনেকগুলো প্রশ্ন আসছিল। দেখেন কৃষিতে সিলেট এখানে আসছিল 18-19-এ ভেক্টর ক্যালকুলাস থেকে একটা প্রশ্ন। কি বলছিল যে একটা ভেক্টর দেওয়া আছে, বলছে এত বিন্দুতে ডেল ডট এ এর মান কত। তার মানে কি বলছে, ডাইভারজেন্সের মান কত। সবাই একটু সলভ করেন দেখি এই প্রশ্নটা, সবাই একটু সলভ করেন। ডাইভারজেন্সের মান কত, সবাই একটু সলভ করেন, ডাইভারজেন্সের মান কত। সবাই একটু সলভ করেন দেখি ডাইভারজেন্সের মান কত আসে, কত আসে রে। আচ্ছা, কেউ কি অ্যান্সার করতে পারতেছে না। আচ্ছা, আমরা এটা একটু দেখি কি বলছে। এ দেওয়া আছে এত বিন্দুতে ডাইভারজেন্স, তার মানে কি ভাই আমার ডেল ডট এ বের করতে হবে। এটা আমার কত ডিডি এক্স অফ আই প্লাস ডিডি ওয়াই অফ জে প্লাস ডিডি জেড অফ কে, এইটা ইন্টু আমার ডট এটা কত দেওয়া আছে 3xyzi
প্লাস 2xy² মাইনাস x স্কয়ার y z k, তাই তো? আচ্ছা, এটা খুবই সহজ জিনিস। জাস্ট আমরা কি করব, আমরা মনে রাখবো যে i এর সাথে i, এইটা j এর সাথে j, k এর সাথে k মিলাবো, আর কিচ্ছু না। দেখো তার মানে আলটিমেটলি আমার কত আসতেছে, আমি একটা করব, বাকিটা আপনি করবেন, ddx অফ 3xyz 3xyz আছে, তার মানে আলটিমেটলি আমার x x কাটা যাবে, বাকিটা তার মানে কি 3yz। বাকিটা আপনি যদি করেন তাহলে কি জাস্ট বের করে এইখানে কি জাস্ট বিন্দু বসাই দিবেন, কত 1 1 বিন্দু বসাই দিলে কি আপনার অ্যানসারটা চলে আসবে। সবাই বুঝতে পারছেন? এই টাইপটা আসলে পারবেন? আচ্ছা হ্যাঁ, এক্সাম লিংক আমরা এক্সামও চালু করব, সমস্যা নেই। আচ্ছা, আপনি এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা একটু বলেন তো, এই ম্যাথটা বুঝতে পারছেন কিনা? যদি আপনি ভ্যালুগুলো বসাই দেন তাহলে আপনার অ্যানসারটা আসবে 0, অ্যানসারটা আসবে 0। আচ্ছা, ডাইভারজেন্সের মান 0 যদি আসে তখন সেটাকে আমরা কি বলি বলো তো? তখন এটাকে আমরা বলি সলিনয়েডাল। কি বলি? সলিনয়েডাল। হ্যাঁ, সলিনয়েডাল, এটা কিন্তু আমরা তখন সলিনয়েডাল বলি, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা কি ডাইভারজেন্সের মানটা 0 আসবে। এই সবাই বুঝতে পারছি ভাইয়া? ওকে, হ্যাঁ এইটা কিন্তু ইজি ছিল, সবাই এই টাইপ জিনিসগুলোর জন্য আপনার কি পারা উচিত। হ্যাঁ, সলিনয়েডাল হবে, তো এখান থেকে যদি ডাইভারজেন্স 0 হয় সলিনয়েডাল হবে, কার্ল 0 হলে কি হবে না হবে, এই টাইপের জিনিসগুলো কিন্তু প্রায় চলে আসে। আপনি একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন বলছে যে অবস্থান ভেক্টর r দেওয়া আছে, এর ডাইভারজেন্সের মান কত? এর ডাইভারজেন্সের মান কত? সবাই একটু বের করেন তো, r দিয়ে বলছে ডাইভারজেন্সের মান কত। আচ্ছা, আর এখানে আচ্ছা দেখেন যে r দিয়ে বলছে ডাইভারজেন্সের মান কত, তার মানে আলটিমেটলি আমার ডাইভারজেন্স কি হবে, ডেল ডট r, তার মানে আলটিমেটলি কত হবে যে ওই যে ddx অফ i, তার মানে আলটিমেটলি আমি যদি একবারই লিখি ddx অফ 3x প্লাস dy অফ মাইনাস 2y প্লাস ddz অফ 4z, তাই না? এতটুকু আমরা একবারে দেখে বলে দিতে পারবো। আমরা একবারে এই লাইনটা করা শিখবো, একবারে এই লাইনটা করা শিখবো, তাহলে আপনাদের কি আর কোনো ভুল হবে না। তার মানে আলটিমেটলি এখানে কত আসতেছে 3 মাইনাস 2 প্লাস কত যদি করি কত আসতেছে 4, তার মানে আলটিমেটলি 7 মাইনাস 2, তার মানে কত 5। বুঝতে পারছি সবাই? তার মানে এই টাইপের প্রবলেমগুলো আসলে আমরা পারবো। দেখো তো খুব বেশি কঠিন কি, খুব বেশি কিন্তু কঠিন না, একবারেই অ্যান্সার করা যায়। বুঝতে পারছেন? ওকে, মেহেদি, সামি, আউয়াল, রোমান, ঈশা, ওকে, মেহরাব, কাউসার, সামি, নুরি। আচ্ছা হ্যাঁ, সবাই বলছে তার মানে এই লাইনটা তোমাকে একবারে প্রশ্ন দেখেই তোমাকে কি এই লাইনে আসা শিখতে হবে, তাহলে কি তুমি দ্রুত করতে পারবা। ক্লিয়ার? ওকে, শখ বলছে এত কারেক্ট। ওকে ঠিক আছে ভাইয়া, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা দেখো, এটা হচ্ছে বৃষ্টি সাঁতার ম্যাথ থেকে। হ্যাঁ, আচ্ছা বৃষ্টি এবং সাঁতার ম্যাথ থেকে বলছে একজন মোটরসাইকেল আরোহী সমতল রাস্তার উপর দিয়ে কত বেগে চললে বৃষ্টির ফোঁটা তার গায়ে এত ডিগ্রি কোণে পড়বে। আচ্ছা, এখানে আমরা সবাই মনে রাখবো যে আমরা জানি tan θ ইকুয়াল টু ডিরেক্ট মানুষের বেগ বাই বৃষ্টির বেগ। হ্যাঁ, বৃষ্টির বেগ, ঠিক আছে, বৃষ্টির বেগ। আচ্ছা, এখানে তোমার একটা কথা ক্লিয়ার থাকতে হবে, এই ক্ষেত্রে একটা কথা ক্লিয়ার রাখবে, এই থিটাটা অবশ্যই উলম্বের সাথে কোণ। হ্যাঁ, এটা অবশ্যই উলম্বের সাথে কোণ, এটা অবশ্যই কি উলম্বের সাথে কোণ, এই থিটাটা উলম্বের সাথে, বাকি বৃষ্টির সাথে কোণ, ঠিক আছে? তো এটা অনেকে আসলে, আচ্ছা ওবায়েদ সে আমাদের জিকের টিচার, হ্যাঁ সেও আমাদের ফিজিক্স শিখতেছে। আচ্ছা ঠিক আছে, তাকেও আমরা ফিজিক্সের ক্লাসে স্বাগতম জানাই। ওবায়েদ সে জিকে অনেক ভালো পড়ায়, জিকে অনেক ভালো বুঝে, তার কনসেপ্ট অনেক ভালো, সে জিকের জন্য খুব সুন্দর লেখে। হ্যাঁ ওকে, আচ্ছা তো এখান থেকে আমরা যে জিনিসটা চাইছে, বলছে কি চাইছে ভাইয়া বলো তো, আমার চাইছে কি ওই যে সাইকেল আরোহীর বেগ কত, তার মানে আলটিমেটলি আমার মানুষের বেগটা কত আসবে বলো তো, যে বৃষ্টির বেগ ভি রেইন ইনটু কি tan θ, জাস্ট এইটাই হচ্ছে আমার কি ভি ম্যান, হ্যাঁ মানুষের বেগ। ক্লিয়ার? তো এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে ভি রেইনটা কত ছিল, আমাদের ভি রেইনটা কত ছিল রে ভাইয়া, বৃষ্টির বেগ ছিল কত 6 tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রির মান কত বলো তো, এই tan 45 ডিগ্রির মান কত 1, তাই না? তার মানে tan 45 ডিগ্রির মান 1, তার মানে কি 6 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? তো
তার মানে এই জায়গাটা আমরা কি ইজিলি বের করতে পারবো। ওকে, তো এই জায়গা থেকে তোমার কি মানুষের বেগও বের করতে বলতে পারে, গাড়ির বেগও বের করতে পারে, অথবা কি অনেক সময় থিটাটাও বের করতে পারে। আচ্ছা যদি বলে অনুভূমিকের সাথে কত, আচ্ছা তার মানে যদি বলে অনুভূমিকের সাথে কোণ, এখান থেকে আমরা যদি বলে অনুভূমিকের সাথে কোণ, হ্যাঁ এইটা ইম্পর্টেন্ট একটু, অনুভূমিকের সাথে কোণ, সাথে কোণটা কত হবে তখন তোমার অনুভূমিকের সাথে কোণ হবে 90 মাইনাস থিটা। যদি তুমি 90 মাইনাস থিটা করো তখন কি তুমি অনুভূমিকের সাথে কোণ বের করতে পারবা। ওকে ওকে, মোটামুটি সোনালী উলম্বের সাথে কোণ, হ্যাঁ আচ্ছা আচ্ছা শর্ট সিলেবাসেই হবে এক্সাম আফরিন। ওকে, আমরা মোটামুটি সবার অ্যান্সার পেয়ে গেছি, আমরা একটু পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ ওকে, আমরা প্রায় শেষের দিকে আসি। বলছি কোন একটি নদীতে একটি নৌকা স্রোতের অনুকূলে এত ঘন্টায় এত মাইল এবং প্রতিকূলে ঘন্টায় এত মাইল, নৌকাটি কোন দিকে চালালে সোজা অপর পারে পৌঁছাবে। তার মানে ঘটনাটা এরকম, তুমি কোন দিকে চালাবা, আলফা কত হলে তোমার ডিরেক্ট তুমি 90 ডিগ্রিতে পৌঁছাবা, ডিরেক্ট তুমি কি 90 ডিগ্রিতে পৌঁছাবা, এই আলফা এর ভ্যালুটা তোমার কি বের করতে বলছে। হ্যাঁ আমরা কি কনসেপ্ট বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা আমরা কি কনসেপ্ট বুঝতে পারছি যে তুমি কোন দিকে চালালে মানে আলফা কত হলে তুমি ডিরেক্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পৌঁছাবা, বুঝতে পারছো? আচ্ছা এখানে তোমার তার মানে এই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে আমরা বলি কি ন্যূনতম দূরত্ব, মনে পড়ে ন্যূনতম দূরত্ব, এই কনসেপ্টটাকে বলি কি আমরা ন্যূনতম দূরত্ব। আচ্ছা ন্যূনতম দূরত্বের ক্ষেত্রে আমরা সবাই জানি আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি, এটা আমরা সবাই জানি না, কস ইনভার্স মাইনাস ইউ ভাগ ভি। কিন্তু এখানে তোমার একটা ঘটনা ঘটাইছে, কি ঘটনা? ঘটনাটা হচ্ছে তোমার ইউ ভি ডিরেক্ট দেওয়া নাই, তোমার দেওয়া আছে ভি প্লাস ইউ ইকুয়াল টু 24, আর কি দেওয়া আছে ভাইয়া ভি মাইনাস ইউ দেওয়া আছে কত ভাইয়া বলো তো, ভি মাইনাস ইউ দেওয়া আছে কত 4। এই জায়গা থেকে তুমি ভি আর ইউটা বের করে আনতে হবে, বুঝতে পারছো? ভি আর ইউটা বের করে আনতে হবে, কারণ এই জিনিসগুলো কি তোমার অনুকূলে, এটা আছে কি অনুকূলে, এটা হচ্ছে অনুকূলে, আর এটা হচ্ছে কি তোমার প্রতিকূলে, প্রতিকূলে, ঠিক আছে? তবে তুমি যদি কেস বুঝতে পারো তোমার জন্য কি ম্যাথ কঠিন নয়। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? সবাই একটু বলবেন, এই জনগণ সবাই বুঝতে পারছেন? আচ্ছা তো সবাই বুঝতে পারছেন আশা করি। তো এখান থেকে আপনি যদি ভিটা বের করেন, যোগ বিয়োগ করে আর ইউটা বের করেন, তাহলে কি আপনার মোটামুটি ম্যানটা কি চলে আসবে। হ্যাঁ ওকে, এই 120 না, আচ্ছা এই মানটা বাকিটা আপনার কাছে, আপনাকে অবশ্যই এটা কি সলভ করে নিতে হবে। এই অ্যান্সারটা আসবে এইটা, হ্যাঁ অ্যান্সারটা আসবে আপনার 135, হ্যাঁ অ্যান্সারটা আসবে আপনার কি 135, বাকিটুকু অবশ্যই আপনি কি করে নেবেন। হ্যাঁ জাস্ট আমি আপনাকে কি কেসটা চিন্তা করাইলাম যে আপনি কি কেসটা এটা কি চিন্তা করবেন। হ্যাঁ জাস্ট ইউ ভাগ ভি, এখান থেকে ইউভি বের করবেন, বসাই দিবেন, ম্যাথ কি হয়ে যাবে। আচ্ছা এই জিনিসগুলো একটু দেখো তো, 11-12 প্রশ্ন, তার মানে এইখানে কি এখন তোমার জিনিসগুলো আরো সহজ করে দেওয়া থাকবে যেহেতু তোমার কি ক্যালকুলেটর নাই। হ্যাঁ ওকে, এই যে তার মানে আলটিমেটলি কত আসতেছে বলো তো, তোমার এটা আসতেছে 14, এটা কি 10, তার মানে আলটিমেটলি cos ইনভার্স মাইনাস কত 10 ভাগ 14, তার মানে আলটিমেটলি cos ইনভার্স একটু চিন্তা করেও, তার মানে কি তোমার আলটিমেটলি ভ্যালুটা আসবে কত 135। হ্যাঁ এটা একটু তোমাকে কি চিন্তা করতে হবে। হ্যাঁ তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবা। এখানে একটা জিনিস দেখো তো ভাইয়া, তোমার 135 জানার দরকার নাই, তুমি 30 ডিগ্রির ক্ষেত্রে তুমি cos ইনভার্সের ভিতরে কত হবে 120 ডিগ্রি 60 ডিগ্রি, এগুলো কিন্তু আমরা জানি 60 ডিগ্রি যদি হইতে চায় তার মানে কি cos ইনভার্স কত হাফ আসতে হবে, আর যদি 120 ডিগ্রি হইতে চায় তার মানে কি আসতে হবে cos ইনভার্স মাইনাস হাফ আসতে হবে, তাই না? আর যদি 30 ডিগ্রি হইতে চায় cos ইনভার্স √3/2 আসতে হবে। তাহলে এগুলি একটাও আসছে, তার মানে আসছে কি তোমার 10 ভাগ 14, তার মানে আলটিমেটলি কি হবে 135 ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারছো? একটু বুদ্ধি খাটাইলেই শ্বশুর বাড়ি যাওয়া যায়। হ্যাঁ একটু বুদ্ধি খাটাইলেই শ্বশুর বাড়ি যাওয়া যায়, তাই তো? ওকে, তো আশা করি এই বুদ্ধিটা আপনি খাটাইতে পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। ওকে আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ এইটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা একটু সলভ করেন তো সবাই, সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন, দেখি কত আসে। সবাই এই প্রশ্নটা একটু সলভ করেন তো রে, দ্রুত। লন রোলারের কনসেপ্টটা ইম্পর্টেন্ট, হ্যাঁ লন রোলার থেকে প্রশ্ন আসে, লন রোলারের কনসেপ্টটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে আচ্ছা, আর আপনারা একটু পোস্ট শেয়ার করবেন, রিয়াক্ট কমেন্ট তো করেন না, আমরা তো বুঝতে পারি না যে ভাইয়া যে আসলেই কি আপনারা আমাদের সাথে আছেন কি নাই।
আচ্ছা, এটা হোসেন ভাইয়ের ডায়লগ। হ্যাঁ, বুদ্ধি থাকলেই শ্বশুরবাড়ি যাওয়া যায়। ওকে, আচ্ছা, আপনাদের যাইতে হবে না, আপনার পড়াশোনা করেন তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, একটু দেখি বলেন তো, একটা লন রোলার টানা ও ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত এত বল প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, আমরা যদি দেখি, যদি টানার ক্ষেত্রে কি হয়, টানার ক্ষেত্রে আমরা আপাত ওজন যেটা পাই, যে ডাব্লু ধরে নিলাম W1, সেটা আমরা কত পাই, mg মাইনাস এফ সাইন থিটা, এটা আমরা পাই। আমরা জানি ঠেলার ক্ষেত্রে কি পাই, ঠেলার ক্ষেত্রে আমরা কি পাই, W2টা যেটা পাই mg প্লাস এফ সাইন থিটা। আচ্ছা, দুইটা যদি আমার একসাথে ঘটায়, যদি একসাথে ঘটায়, তার মানে ডেল ডাব্লিউটা হচ্ছে 2f সাইন থিটা, 2f সাইন থিটা। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা বিষয় ক্লিয়ার করে নেই, যদি টানা ঠেলা একসাথে ঘটে তাহলে ওজনের তারতম্যটা হবে 2f সাইন থিটা। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তার মানে আলটিমেটলি কি হবে ভাইয়া বলেন তো? হ্যাঁ মুশফিক, এই কথাটা আমি ক্লাসের শুরুতেই বলছি যে ভাইয়া এখান থেকে আপনি সরাসরি প্রশ্ন কমন পাবেন না, কিন্তু এই যে আমার আলোচনাগুলো থেকে, এই টাইপগুলো থেকে আপনি কমন পাবেন ইনশাল্লাহ, এতটুকু ভরসা করতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তার মানে 2f sin থিটা, তার মানে 2, আমার f এর ভ্যালুটা কত ছিল ভাইয়া বলো তো, 19.6, 19.6, sin 30 ডিগ্রি মান কত রে, হাফ। তাহলে sin 30 ডিগ্রি মান যদি হাফ হয়, তার মানে ইজিলি বলতে পারি কি 19.6। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? 19.6 অ্যান্সার সি। ক্লিয়ার? এই সবাই বুঝতে পারছেন? জনগণ আপনারা বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই বুঝতে পারছেন? ওকে, আশা করি আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা ফাইনাল কথা বলি। দেখেন ভাইয়া, আমি ভেক্টরের মোটামুটি এখানে কয়েকটা প্রশ্ন সলভ করেছি, প্রতিটা টাইপ থেকে প্রশ্ন সলভ করেছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনি এই টাইপগুলো পরে কতটুকু বুঝলেন, আপনার মাথা থেকে কতটুকু কাজ করতে হবে, এই কারণে আপনাকে কি করতে হবে ভাইয়া, এই মাস্ট, এটা হচ্ছে এই বই থেকে অবশ্যই, নেটওয়ার্ক থেকে আপনি অবশ্যই এই জায়গা থেকে পুরোটাই ডিটেলস আপনাকে পড়তেই হবে। ঠিক আছে? তাহলে আপনার মূল কাজটা হচ্ছে আপনি ক্লাস করবেন, ক্লাস করবেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, আপনি ক্লাস করবেন, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আপনি অবশ্যই নেটওয়ার্ক পড়বেন, অবশ্যই মাস্ট নেটওয়ার্ক পড়বেন, মাস্ট নেটওয়ার্ক পড়তেই হবে। আপনার থার্ড কাজ হচ্ছে আপনি অবশ্যই এক্সাম দিবেন, অবশ্যই এক্সাম দিতে হবে। এর জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনি মডেল টেস্টে সলভ করবেন। হ্যাঁ, এক্সামের মেইন উপায় হচ্ছে আপনি মডেল টেস্ট করবেন। হ্যাঁ, মডেল টেস্ট, হ্যাঁ মডেল টেস্ট সলভ করবেন। আপনি যদি কোনোভাবে যদি এই জায়গাটা স্কিপ করেন, বলতে আপনি যদি বই না পড়েন, তাহলে কিন্তু ভাইয়া হবে না। বুঝতে পারছেন ভাই? সহজ কথা এইটা, যে দেখো তোমরা আর এই কয়েকদিনের জন্য গাফিলতি করার দরকার নাই ভাইয়া। গাফিলতি করে কি লাভ? তুমি যদি একটু সতর্ক হও, একটু যদি স্টেপগুলো মেনটেন করে যদি তোমার চান্স হয়, তাহলে সেটা কি অবশ্যই ভালো না? অবশ্যই ভালো। হ্যাঁ, তো এই জন্য আপনাকে অবশ্যই ভাইয়া বই পড়তে হবে, বই পড়তেই হবে। হ্যাঁ, বই পড়তেই হবে। আপনি যদি বই না পড়েন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, বই পড়তেই হবে। ক্লিয়ার? তো আশা করি আপনারা সবাই কি, আচ্ছা, মূল বই ছাড়া শুধু নেটওয়ার্ক পড়লে হবে কিনা, এখন আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, নেটওয়ার্ক বইটা হচ্ছে কমপ্লিট বই। হ্যাঁ, এগ্রির জন্য আপনার যতটুকু দরকার পুরোটাই দেওয়া আছে। এখন আপনি নেটওয়ার্ক পড়তে গিয়ে আপনি এক জায়গাটা হয়তো আপনি বুঝতে পারছেন না, একবারই আপনার কোনো বেসিক নাই, তাহলে আপনাকে কি করতে হবে, দেন আপনি মূল বইয়ে যাবেন। ঠিক আছে? কিন্তু আপনাকে একটা বই ক্লিয়ার রাখতে হবে, এই কারণে এই বইটা আপনি কি কমপ্লিট করতে হবে। আপনাকে অবশ্যই নেটওয়ার্কটা কি আপনি কমপ্লিট করবেন। এইটা কমপ্লিট করলেই ইনশাল্লাহ আপনি কি এইটা যদি আপনি A to Z একবার বুঝে বুঝে কমপ্লিট করেন, একবার রিভিউ শেষ করেন, পরীক্ষার আগে একবার সামারি করে যান, ইনশাল্লাহ আপনি কমন পাবেন, এটা শিওর ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি অনেকের কাছে আছে, এটা আসলে থাকতে হবে। হ্যাঁ, যে বেসিক গ্যাপ আছে এগুলা আমরা মোটামুটি গুচ্ছ কোর্সে ডিটেলস পড়াইছিলাম, তো ওগুলো একটু দেখতে হবে। অথবা আমাদের MSc কোর্স চলতেছে, যাদের বেসিক গ্যাপ আছে তারা কি MSc কোর্সটাও করতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ওকে, আমরা একটু এই জিনিসগুলো এরপরে আমরা একটু ভৌত জগৎ নিয়ে কথা বলবো। ওকে, আমরা শেষের দিকে আসি, এই চ্যাপ্টার বেশি না, যে ভৌত জগৎ ও পরিমাপ, এই চ্যাপ্টারটা অনেকের খুব একটা পড়া নাই, আমরা এই জায়গাটা একটু দেখে আসি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এক্সাম কবে থেকে হবে? এক্সামও হবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আমরা এই চ্যাপ্টারটা একটু দ্রুত শেষ করে দেই। আচ্ছা, এই জায়গাতে তুমি কি করতে হবে, তুমি জাস্ট কয়েকটা জিনিস এইখানে তুমি জাস্ট কি পড়বা। আচ্ছা, আমি পরে এইটাতে বুঝাই। আচ্ছা, এইখানে দেখো, এই চ্যাপ্টারটাতে আমি যদি ভৌত জগতের চ্যাপ্টার আউটলাইন্সটা একটু চিন্তা করি, যদি চ্যাপ্টার আউটলাইন্সটা একটু চিন্তা করি, তাহলে একটু দেখেন। আচ্ছা, আপনি বিভিন্ন একক এবং মাত্রা, এটা আপনার ফিজিক্সের ক্ষেত্রে আপনার কি মাথায় রাখতেই হবে, কোনো উপায় নেই, এটা আপনাকে রাখতেই হবে। আচ্ছা, এইখানে দেখেন পরিমাপক যন্ত্রের ত্রুটি, এই জায়গা থেকে আপনি
বিশেষ করে দেখবেন যেটা হচ্ছে কি বলেন তো, এই জায়গা থেকে ভার্নিয়ার ধ্রুবক, হ্যাঁ ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে, এইটা দেখবেন খুব ভালো করে, ভার্নিয়ার ধ্রুবক দেখবেন। আরেকটা হচ্ছে, আচ্ছা তার মানে এই জায়গা থেকে দুইটা টপিকস আপনাকে পড়তে হবে, এই যে ধ্রুবক রিলেটেড পড়াশোনাগুলো। আর বিভিন্ন পরিমাপের ত্রুটি, এই জায়গায় আপনি দেখবেন যে যত প্রকার ত্রুটি আছে, আয়তন ত্রুটি, ব্যাসার্ধ ত্রুটি, ক্ষেত্রফল ত্রুটি, তো এই সবগুলো জিনিসই কি আপনাকে ভালোভাবে পড়তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এরপর মৌলিক কিছু তথ্য এবং সূচক মাত্রা থেকে মোটামুটি কি প্রশ্ন চলে আসে। তো আশা করি এগুলো আপনার জন্য কি কঠিন হবে না। আমরা একটু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সলভ করে আসি, একটু দেখি কি কি প্রবলেমগুলো আমাদের আসে, আমরা কিভাবে সলভ করব। আচ্ছা আমরা একটু এই জায়গা থেকে কয়েকটা প্রশ্ন দেখে আসি। আচ্ছা দেখেন তো প্রথম প্রশ্নটা কি বলছে, কোনটি মৌলিক একক নয়। হ্যাঁ, এটা কি আপনার জানার বাইরে? বলেন তো কোনটা মৌলিক একক নয়। বলেন তো মৌলিক একক কি বলেন তো? 7টা, কিন্তু আবার কোনো কোনো বইয়ে 9টা আছে। হ্যাঁ, তাহলে আমরা 7টাও জানবো 9টাও জানবো। কিন্তু দেখেন তো এইখানে কি তড়িৎ বিভব কি আমার মৌলিক একক? তড়িৎ বিভব এটা কিন্তু আমার মৌলিক একক নয়। বুঝতে পারছি? এই সবাই একটু রেসপন্স করেন। হ্যাঁ সি, সবাই রেসপন্স করেন, তড়িৎ বিভব কিন্তু আমার কি মৌলিক একক নয়। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা ওরে বাপরে, আচ্ছা অনেক বড় একটা কোশ্চেন বলছে, বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলার মাত্রা যথাক্রমে, এটা আপনার এইচডব্লিউ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এইচডব্লিউ। এটা আপনি বাসায় বের করে দেখবেন যে এদের মাত্রা কত করে আসে। হ্যাঁ, এর মাত্রা কত করে আসে আপনি অবশ্যই কি বাসায় বের করে দেখবেন, ঠিক আছে, মানে এই মাত্রাগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর মাত্রাগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা আপনারা সি বলছেন। আচ্ছা বেগ, ত্বরণ, বল, কাজ, ক্ষমতা, শক্তি, ইয়েস সি আনসার। হ্যাঁ সুন্দর, সবাই খুব ভালোভাবে বলছেন। ওকে, তো সি হচ্ছে অ্যান্সার। তার মানে এই জিনিসগুলো কি আপনার ভুল করা যাবে না। এই হয়তো কি আমি ক্লাসে বলছি না, যদি ভুল বলেন সেটা কনফিডেন্টলি ভুল, হ্যাঁ সঠিক বলেন কনফিডেন্টলি বলবেন, কোনো ইতস্ততা থাকা যাবে না তার মধ্যে। হ্যাঁ ওকে সি, আমরা পরের প্রশ্নে চলে যাই। আচ্ছা হ্যাঁ, খুবই একটা সহজ প্রশ্ন, খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, বাউতেও আসছিল এবং পিএসটিইউতে আসছিল। আচ্ছা এই প্রশ্নটা একটু দেখবেন যে একটি মাপন যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবকের মান এত মিলিমিটার হলে ওই যন্ত্র দ্বারা ন্যূনতম দৈর্ঘ্য নিখুঁতভাবে মাপা যাবে কতটা। আচ্ছা ন্যূনতম দৈর্ঘ্য মাপা যায় শুধুমাত্র ভার্নিয়ার ধ্রুবকের সমান। হ্যাঁ, ভার্নিয়ার ধ্রুবকের মানের সমান। হ্যাঁ, মানের সমান, তার মানে আমার ভার্নিয়ার ধ্রুবকের মান যত, ঠিক ততটুকু পর্যন্তই, সর্বনিম্ন ততটুকু পর্যন্তই আমি নিখুঁতভাবে মাপতে পারবো। হ্যাঁ, ততটুকু পর্যন্ত আমি নিখুঁতভাবে মাপতে পারবো। এই তথ্যটা একটু ভালোভাবে মাথায় রাখতে পারবেন। তার মানে আমার ভার্নিয়ার ধ্রুবকের মান কত দেওয়া আছে বলেন তো? 0.1 মিলিমিটার। তার মানে আমি 0.1 মিলিমিটার পর্যন্ত মাপতে পারবো। এখানে কিন্তু আমার সবকিছু দেখেন মিটারে দেওয়া আছে, তার মানে এখানে আমাকে মিটারে করতে হবে। তার মানে আলটিমেটলি মিলিমিটার থেকে যদি মিটারে যাই তার মানে কত? 10⁻3। তার মানে আলটিমেটলি 0.1 ইন্টু কত? 10⁻3 মিটার। তার মানে আলটিমেটলি আমার আসবে 0. কয়টা জিরো? তিনটা জিরো 1। হ্যাঁ 0.301। তার মানে আমার অ্যান্সার কি হবে বলেন তো সবাই? অ্যান্সার হবে এ। তাহলে আমি কথাটা বুঝছি সবাই? অ্যান্সার এ হবে। হ্যাঁ অ্যান্সার এ হবে যে আমার ভার্নিয়ার ধ্রুবকের মান যত আমরা ততটুকু নিখুঁতভাবে মাপতে পারবো। ক্লিয়ার? আচ্ছা ততটুকু নিখুঁতভাবে মাপতে পারবো। আচ্ছা আমাদের ইংলিশ টিচার, সেও হচ্ছে আমাদের ফিজিক্স ক্লাস করে, তো আসলে ভালো লাগে। আচ্ছা আপনারা বুঝতে পারলেই আমার আসলে সার্থকতা, এখানে আমি তৃপ্তি পাই, পড়াইতে ভালো লাগে। কালকে আমার পরীক্ষা আছে, আজকে পর্যন্ত ক্লাস নিচ্ছি, তো আসলে মেইনলি এটা আসলে ভালোবাসা থেকে, হ্যাঁ ভালো লাগা থেকেই। ওকে আমরা একটু এই প্রশ্নটা দেখে আসি। হ্যাঁ খুবই সুন্দর একটা প্রশ্ন, বলছে একটা স্ক্রু গজ থেকে সংখ্যাসূচক পার্ট এত পাওয়া গিয়েছে। হ্যাঁ বলছে কোন উক্তিটি সত্য। আচ্ছা এখানে বলছে সঠিক অশুদ্ধতা, আংশিক অশুদ্ধতা, আংশিক অশুদ্ধতার হার, অনেক প্রশ্ন বলছে। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা সবসময় কি করি, যে ত্রুটি, হ্যাঁ এটা আমরা এভাবে বের করি যে ডেল আর ভাগ আর ইন্টু 100%, ডেল আর ভাগ আর ইন্টু কি 100%। তো আমরা এই জায়গা থেকেই বের করবো, যেহেতু কি সবগুলো পার্সেন্টেন্সে আছে। তার মানে আলটিমেটলি কি হবে বলেন তো? 0.405 ডিভাইডেড বাই আর এর মান কত? 0.2016 ইন্টু কি 100%। এখন এই ম্যাথটা আমরা কিভাবে করবো একটু দেখেন তো। আচ্ছা আমরা যদি এখান থেকে কি, আচ্ছা 2 ঘর পরে দশমিক নিয়ে আসি, এখানেও 2 ঘর পরে দশমিক নিয়ে আসি, তাহলে আমার থাকতেছে কত বলেন তো? 0.05 কি
কি 0.16, এখানে কি 100 আসছে না? তার মানে এখান থেকে আলটিমেটলি আমরা এরকম যদি আরো গুণ করে দেই, যদি উপরেরটা গুণ করে দেই তাহলে কত আসবে বলেন তো? আচ্ছা, দুটো শূন্য, তার মানে 5 ডিভাইডেড বাই কত আসতেছে আমার? আচ্ছা, এখানে কত আসতেছে? 5 ডিভাইডেড বাই কত? 0.16। হ্যাঁ, এটা যদি আমরা কাটাকাটি করি আমরা আলটিমেটলি 3% পাবো। হ্যাঁ, 3% পাবো। হ্যাঁ, এক্সাম মেবি আপনি আমাদের ওয়েবসাইটে এক্সাম দিতে পারবে, তাই না? আচ্ছা, আমাদের ওই যে ক্লাস, আজকে যে ক্লাসটা হইলো এই ক্লাসটা পরের দিন 11টা থেকে আপনি দিতে পারবেন, আমাদের পেজে দেওয়া থাকবে। হ্যাঁ, পেজ গ্রুপে আপনি এই জিনিসগুলো অবশ্যই কি ফলো করবেন। হ্যাঁ, ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখি। এইটা জিনিসগুলো আপনার পারার কথা। হ্যাঁ, খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা বাউতে আসছিল, বাউতে 18-19-এ আসছিল। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এই প্রশ্নটা আপনাকে পারতে হবে। কি বলছে বাড়াইয়া বলেন তো? একটা বস্তুর ভর দেওয়া আছে 100 ± 2%, আয়তন দেওয়া আছে 10 ± 3%, হলে ওই বস্তুর শতকরা ত্রুটি কত? ঘনত্বের শতকরা ত্রুটি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমরা জানি ρ = m/v, তাই না? তার মানে ঘনত্বের শতকরা ত্রুটি del ρ বাই ρ ইন্টু 100%, এইটা হবে আমার del m/m প্লাস del v/v। এইটা, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। তার মানে আমার del m/m কত আসতেছে বলেন তো? 2%, তাই তো? আচ্ছা, তার মানে আলটিমেটলি আমার কি 2% আসতেছে। আচ্ছা, ভরের কত? 2%, তার মানে কি হতো 0.02 ভাগ 100। আচ্ছা, প্লাস এখানে আসতেছে কত? 3%, 0.03 ভাগ কত? 10। তো এই জায়গা থেকে আমরা একটু কি কাটাকাটি চিন্তা করব, ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো কি আপনার পারা উচিত, পারতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে যদি আমরা কাটাকাটি করি কত আসবে? সবাই এটা একটু করেন তো। আচ্ছা, অথবা আমরা একবারই শুধু কি প্রান্তীয় ত্রুটিটা নিয়েই চিন্তা করতে পারি। শুধু প্রান্তীয় ত্রুটি, আমরা এই জায়গায় আর যাবো না, আমরা ডিরেক্ট একবারই বলবো যে এর ত্রুটি হচ্ছে কি 2% আর এর ত্রুটি হচ্ছে কি 3%। তার মানে 2 × 3 করলে আমাদের কি ত্রুটি আসবে 6%। হ্যাঁ, আমরা এভাবে করব, ঠিক আছে? আচ্ছা, চন্দন ভাই সারাদিন তাকে খুঁজতেছি, সে এখন আসে বলতেছে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, তার মানে এই জিনিসগুলো কি আমাদের পারতে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এখানে, আচ্ছা, প্লাস এখানে আলটিমেটলি প্লাস হবে। হ্যাঁ, তার মানে আলটিমেটলি কত? 5%। হ্যাঁ, অ্যান্সার হবে সি, অ্যান্সার সি। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি আপনাকে পারতে হবে। হ্যাঁ, অর্থাৎ যে রাশিটা একাধিক রাশি থেকে আসে ওই রাশির ত্রুটির সমষ্টিটাই হচ্ছে কি মূল ত্রুটিটা, ঠিক আছে? ওই রাশির ত্রুটির সমষ্টিগুলাই হচ্ছে কি মূল ত্রুটিটা। কৃষিতে চান্স পাওয়ার জন্য কি করতে হবে? আপনাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, এরপর নেটওয়ার্ক অবশ্যই পড়তে হবে, এবং আপনাকে কি পর্যাপ্ত পরীক্ষা দিতে হবে, এতটুকুই, আর বেশি কিছু না। আপনি জাস্ট রেগুলার করতে হবে। হ্যাঁ, যোগ করলে আলটিমেটলি হচ্ছে কত? 5 হয়। হ্যাঁ, আমরা পরের প্রশ্নটা দেখে আসি। আচ্ছা, বলছে কোন গোলকের ব্যাসার্ধ আর হলে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধি হারের কত গুণ? আচ্ছা বলেন তো, গোলকের আয়তন কত রে? আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন v = 4/3 πr³, এটা আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, বলছে আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধি হারের কত গুণ? তার মানে এইটাকে আমরা আলটিমেটলি এভাবে প্রকাশ করি ddr/v। হ্যাঁ, আর এর সাপেক্ষে আমরা কি আয়তন বৃদ্ধির হারটা কি আমরা আসলে অন্তরীকরণ করে বের করতে পারি। তার মানে আলটিমেটলি ddr/4/3 πr³, এটা দ্বারা করলেই আলটিমেটলি কি আমাদের হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি আমাদের কি আসবে বলেন তো? 4/3 × 3 πr²। তার মানে আলটিমেটলি 3 যদি কাটি কত? 4 πr²। এটা হচ্ছে আমাদের কি মেইন ত্রুটিটা, ক্লিয়ার? তার মানে 4 πr², আলটিমেটলি এখানে আমাদের অ্যান্সারটা আসবে ডি। হ্যাঁ, অ্যান্সার আসবে ডি, বুঝতে পারছি? ওকে, ডি। আর সি না, সিটা আসলে ওটা কালার করা আছে। জাস্ট বলছি কি আয়তন বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ বৃদ্ধির হারের অনুপাত, সেটা আলটিমেটলি আসবে আমাদের কি 4 πr²। তো এই জিনিসটা আমাদের কি পারতে হবে। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে শেরে বাংলার একটা সুন্দর প্রশ্ন। আমরা পরের প্রশ্নটা দেখে আসি। ওই একই জিনিস বলছে, বস্তুর ভর ও দ্রুতি পরিমাপে 2% এবং 3% ত্রুটি হলে আমরা বলছি কি গতিশক্তি পরিমাপে ত্রুটি কত? গতিশক্তি পরিমাপে ত্রুটি কত? তাহলে গতিশক্তি পরিমাপে কত ত্রুটি হবে সবাই একটু বলেন তো। আচ্ছা, খুব সহজেই এটা বলা যাচ্ছে। আচ্ছা, তার মানে আমরা জানি ই কে সমান কত রে ভাইয়া? ½ mv²।
তাই না? তার মানে আলটিমেটলি গতিশক্তি পরিমাপের ত্রুটিটা হবে এরকম, আমার ভর ত্রুটি প্লাস এই যে বেগ স্কোয়ার, তার মানে এটাকে বলতে 2 ইন্টু বেগ ত্রুটি, বুঝতে পারছো? 2 ইন্টু বেগ ত্রুটি, তার মানে ভর ত্রুটি কত 2% প্লাস 2 ইন্টু 3%, তার মানে আলটিমেটলি 2% প্লাস কত 3 দুগুণে 6%, তার মানে আলটিমেটলি কত 8%। হ্যাঁ, আমরা এভাবেই অ্যান্সারটা কি করতে পারবো। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? এটা এই ধরনের ত্রুটির ম্যাথগুলো কি অবশ্যই আপনাকে কি পারতে হবে। আচ্ছা, কৃষিতে বিগত বছরের প্রশ্ন রিপিট হয় কেমন? আপনার বিগত বছরের প্রশ্ন রিপিট দরকার নেই, আপনার টাইপ রিপিট হবে, টাইপ রিপিট হবে, তার মানে আপনাকে টাইপ বুঝতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে ভাইয়া আপনি টাইপ বুঝতে পারলেই ম্যাথ করতে পারবেন, শুধু কি বিগত বছরের প্রশ্ন মুখস্থ করে দিয়ে ঢেলে আসবেন সেটা হবে না, সেটা হয় না। এজন্য ভাই আপনাকে টাইপ বুঝতে হবে, টাইপ বুঝতে হবে। হ্যাঁ, ওকে, আমরা পরের প্রশ্ন দেখে আসি। খুবই সুন্দর একটা প্রশ্ন, এটা হচ্ছে আপনার এগ্রির প্রশ্ন একটা। কি বলছে বলেন তো? একটা সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে, বলছে সিলিন্ডারের ব্যাস কত হলে এর আয়তন এত। তার মানে সিলিন্ডারের আয়তন কত বলেন তো? সিলিন্ডারের আয়তন আমরা জানি ভি ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। হ্যাঁ, তার মানে আমার ভি এর ভ্যালুটা কত দেওয়া আছে ভাইয়া বলেন তো? 4। তাহলে পাই আর স্কোয়ার, এইচ এর মানটা কত দেওয়া আছে ভাইয়া বলেন তো? 7/22, 7/22। আচ্ছা, পাই সমান আমরা কত লিখতে পারি বলেন তো ভাইয়া? 22/7 লিখতে পারি না? পাই ইকুয়াল টু কি 22/7। তার মানে এবার যদি আমরা বসাই দিই পাইয়ের ভ্যালুটা, এখানে আমি বসাই দিচ্ছি 22/7 যদি বসাই দেই, এবার আপনি কাটাকাটি করে নিজে লিখে আপনার ম্যাথটা হয়ে যাবে। হ্যাঁ, তার মানে 7 7 কাটলেন, 22 কাটলেন, তার মানে আলটিমেটলি কি আর ইকুয়াল টু √4 মানে কত 2, তার মানে ব্যাস কত 2r, 2r মানে কত 4, 2r মানে 4, তার মানে অ্যান্সার কি আপনার ডি। বুঝতে পারছেন সবাই? ইয়েস, সবাই বুঝতে পারছেন। ওকে, আমরা একটু পরের প্রশ্নটা দেখে আসি। খুবই সুন্দর একটা জিনিস, এই টাইপগুলো খুবই পরীক্ষা আসে। আপনার কি দেওয়া আছে ভাই বলেন তো? গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, বলছে কি আয়তনের শতকরা ত্রুটি কত। আয়তনের শতকরা ত্রুটি মনে রাখবেন, আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে, আয়তনের শতকরা ত্রুটি হচ্ছে এরকম 3 ইন্টু ডেলার ভাগ আর ইন্টু 100%। হ্যাঁ, যদি ক্ষেত্রফল বলতো তাহলে 2, যদি বলতো কি ক্ষেত্রফল, যদি বলতো ক্ষেত্রফলের শতকরা ত্রুটি, তখন আমরা বলতাম কি 2 ইন্টু ডেলার বাই আর ইন্টু কি 100%। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি আপনাকে পারতে হবে। তো এখানে যদি আমরা বসাই দেই 3 ইন্টু ডেলার কত 0.2/10 ইন্টু কি 100%। হ্যাঁ, তো এটা কি আপনার জন্য কি খুবই সহজ একটা জিনিস, আশা করি কি আপনারা পারবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আমি যে জিনিসগুলো সলভ করাইলাম অবশ্যই আপনি এই টাইপগুলো বোঝার ট্রাই করবেন, বাসায় অবশ্যই অবশ্যই নেটওয়ার্ক থেকে কোশ্চেন সলভ করবেন, এক্সাম দিবেন, নিজে এক্সাম দিবেন, দেন আমাদের পেজে যে এক্সাম হবে এই এক্সাম দিবেন। আশা করি আর কি খুব বেশি কিছু পড়তে হবে না। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ভালোভাবে পড়বেন, আর বাইরে সময় নষ্ট করার দরকার নাই। আপনার গুচ্ছে যে জায়গাগুলোতে ভুল করেছেন, যেগুলো আপনার প্রবলেম ছিল সেগুলো ক্লিয়ার করেন। মনে রাখবেন যে তোমার কি প্রবলেম সেটা তোমার চেয়ে অন্য কেউ ভালো জানো না। তুমি এই যে দেখো অনেকগুলো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলা, গুচ্ছে সব জায়গায় পরীক্ষা দিলা, তুমি জানো তোমার ব্যর্থতার কারণ কি। তোমাকে ভাইয়া তোমার ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করতে হবে, এগুলো সলভ করতে হবে। তো আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ, সমস্যা নেই, আপনারা আমাদেরকে সবসময় পাশে পাবেন। আপনারা একটু ক্লাসগুলো রেগুলার করেন, আর একটু বই পড়েন ভাই, অবশ্যই বই পড়েন। হ্যাঁ, বই না পড়লে কিন্তু হবে না। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ওকে, শেষ।